এনি স্পোর্ট, ক্রিকেট ইজ এ গেম অফ এ স্কিলস। আপনার কাছে স্কিলসটা কি? আপনি গাভাস্কারের খেলা দেখেছেন, যে আপনি যদি বলেন যে টেকনিক ওটাই যেটাকে আমাকে আমি রান করবো একটা ব্যাটসম্যান, আমি ম্যাচ জেতাবো, তো ওর ব্যাটিং দেখলে, বা আমি চন্দ্রপাল ছিল ওয়েস্ট ইন্ডিজের, উনি উইদাউট হেলমেট অত ফাস্ট বোলারদের কিভাবে সামলেছেন। কখনোই ফিটনেসটা স্কিলের আগে যাবে না। আলটিমেট আমি খেলবো স্কিলস থেকে। আমার কাছে যতই আমি ফিট হই, আমি যদি স্কিলস আমার কাছে না থাকে, আমি কখনোই আগে যেতে পারবো না। আমি একদম এলিট লেভেলে গিয়ে আমি দেখবেন ডিফারেন্স হয়ে যাবে। যার কাছে স্কিলস আছে সে বেরিয়ে যাবে। রাউন্ড দ্য ক্লক ক্রিকেটে আমি রাহুল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দ্বিতীয় রোববার, যেখানে আমরা ব্যাক টু ব্যাক দুটো বাংলা প্রোগ্রাম করছি। গত রোববার ছিল সম্বরণ বন্দ্যোপাধ্যায়, রঞ্জি জয়ী একমাত্র বাংলা দলের অধিনায়ক। আর আজকে এমন একজনকে পেয়েছি যিনি ভারতীয় ক্রিকেটের সঙ্গে ডোমেস্টিক রিলেশন ওতপ্রোতভাবে জড়িত, এবং যিনি আমাদের আজকে নেক্সট আধ ঘন্টায় বলবেন যে শরীর, ক্রিকেটারদের শরীর এবং শরীরটা কিভাবে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে দীর্ঘদিন খেলা যায় ইনজুরি ছাড়া। আমরা স্বাগত জানাই সঞ্জীব দাসকে। সঞ্জীব 2006 থেকে ভারতীয় ক্রিকেটের সঙ্গে বিভিন্ন রাজ্যের সঙ্গে জড়িত, কন্ডিশনিং কোচ হিসেবে অত্যন্ত সিনিয়র একজন কোচ। সঞ্জীবকে আজকে পেয়ে ভালো লাগছে, কারণ আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আসছে, বেশ কিছু ক্রিকেটার অভিভাবকদের থেকে, যাদের ছেলেমেয়েরা, শুধু ছেলে নয় মেয়েরা ভবিষ্যতে ক্রিকেট খেলতে চাইছে। ফলে এই আমাদের এপিসোডটা খুবই ভালো হবে, আমরা আশা করি এক্সাইটিং হবে। ওয়েলকাম সঞ্জীব। হাই হাই, হ্যালো এভরিওয়ান। আমার সঙ্গে সুদীপ এবং অমিত আছে, আমাদের আরো দুজন এক্সপার্ট নেই এই মুহূর্তে কলকাতায়। নমস্কার। আমরা স্ট্রেট শুরু করছি সঞ্জীব, বিকজ উই আর নট ডুইং মাচ ইনটু অ্যাডো। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং বলতে আমরা কি বুঝি? দেখুন, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং বলতে এটা হচ্ছে এক্সারসাইজ সায়েন্স, যেটা এনহ্যান্স করে আমার ফিজিক্যাল এবিলিটিস গুলোকে এবং মিনিমাইজ করে ইনজুরিস চান্সেস। রাইট। আমি ধরুন, আগে ক্রিকেট খেলা হতো, এখনো ক্রিকেট খেলা হচ্ছে। রাইট। এখন আমাকে আমার নিজেকে সারা বছর কিভাবে নিজের পারফরমেন্সটাকে পিকে রাখা যায় আর ইনজুরি প্রিভেন্ট করে, দ্যাট ইজ হচ্ছে অ্যাকচুয়ালি আপনার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের একটা কাজ। বুঝতে পেরেছেন তো? এবং এর জন্য একটা সায়েন্টিফিক প্রসেস থাকে। রাইট। সেই প্রসেসটা কি হচ্ছে, আমাকে তো স্পেসিফিক ওয়েতে কাজ করতে হবে। তো এটা কখনোই হতে পারে না একজন ফুটবলার যে ট্রেনিং করবে, একজন ক্রিকেটার ট্রেনিং করবে, আর একজন ব্যাটসম্যান যে ট্রেনিং করবে, একজন উইকেট কিপার আর বোলার তো সেম ট্রেনিং করবে না। আমি ওই প্রশ্নটাই আসতাম। হ্যাঁ, তো এইটা হচ্ছে স্পেসিফিসিটির ওপর ডিপেন্ড করে থাকে। আমি যে স্পোর্টটা খেলছি, সেই স্পোর্টের যে মুভমেন্ট প্যাটার্ন মিনস বায়োমেকানিক্স। রাইট। আমি আমার কি এনার্জি সিস্টেম ওয়ার্ক করছে, এক্সারসাইজ ফিজিওলজি, ইটস অল অ্যাবাউট দ্য সায়েন্স। রাইট। আমাকে রাইট মুভমেন্ট প্যাটার্নের উপর ওয়ার্ক করতে হবে, রাইট এনার্জি সিস্টেমের উপর ওয়ার্ক করতে হবে। তখন তো আমি সেই যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারি ফিজিক্যাল এবিলিটিস গুলোর উপর, তখন কি হবে, আমার ফিটনেস আমার স্কিলকে ব্যাক করবে, এবং আমি আমারকে রাউন্ড দ্য ইয়ার আমি উইথ ইনজুরি ফ্রি আমি আমার খেলাটাকে খেলতে পারবো। আর এখন কি হতো, দেখুন আগে কি হতো, আগে আমরা সারা বছর ক্রিকেট খেলতাম না। এখন একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার বা ডোমেস্টিক ক্রিকেটার যারা খেলছে, ইভেন যারা ক্লাব ক্রিকেট খেলে, তাদেরও আপনাকে সারা বছর ক্রিকেট খেলতে হয়। অনেক ক্রিকেট ম্যাচ, মানে ডিফারেন্ট টুর্নামেন্ট, ডিফারেন্ট ফরম্যাট, T20, 50 ওভার্স, ডেজ ম্যাচ, রাইট, আমাকে খেলতে হচ্ছে উইথ ট্রাভেলিং। সো এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে ফার্স্ট আমাকে নিজেকে ফিট থাকতে হবে। ফিট থাকাটা মানে তো জেনারেল ফিট না, আপনাকে ক্রিকেট ফিট থাকতে হবে। দেন আপনাকে কি করতে হবে, আপনি যদি আপনার প্রসেস ঠিক থাকে, আপনি যদি ফিট থাকবেন, আপনার কোঅর্ডিনেট, আপনার ইনজুরির চান্সেসটাও মিনিমাইজ হতে থাকবে। খুব ভালো লাগলো, বুঝলাম। আমি আশা করি আমাদের দর্শকরাও বুঝবেন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে T20
ওয়ানডে এবং টেস্ট, এই তিনটে সমান্তরাল ভাবে, তুমি যেটা প্রশ্নটা উত্তর দিলে তার সঙ্গে টেনেই বলছি যে এই তিনটে সমান্তরাল ভাবে মানে আমরা যখন খেলা দেখা বড় হয়েছি তখন T20 ছিল না, প্রায় দীর্ঘ 20-25 বছর খেলা দেখার পরে T20 এসেছে। তো এখন T20, ওয়ানডে এবং টেস্ট, এই তিনটে ফরম্যাট, তুমি যেটা বললে ওই কন্ডিশনিং এ একজন ক্রিকেটারের পক্ষে, ফুটবল এবং অন্যান্য স্পোর্ট আলাদা, একজন ক্রিকেটারের পক্ষে কিভাবে এবং কতদিন চালিয়ে যাওয়া সম্ভব, এটা কেন বলছি, কারণ নিকোলাস পুরান কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজে 29 বছর বয়সে রিটায়ার করলো। বেশ কিছু ক্রিকেটারের, স্টপ ক্রিকেটারের প্রবণতা দেখা যাচ্ছে যে T20 খেলবো, আমি সেটা কেন খেলবো সেটাতে যাচ্ছি না, আমি শুধু স্পোর্টস এর দিক, কন্ডিশনের দিক থেকে বলছি, যে মনিটরি দিকটাতে যাচ্ছি না, যে T20 খেলবো টেস্ট খেলবো না। বা অনেক প্লেয়ার যেমন স্টিভ স্মিথ টেস্ট খেলতে গেলেন, T20 ওয়ানডে থেকে রিটায়ার করে গেলে। তো এই পরিপ্রেক্ষিতে, ইন দ্য ব্যাকলাইট অফ দিস, তুমি আমাদের সঞ্জীব বলো যে কিরকম বডি হওয়া দরকার, মানে এটা কোনো ঠিক রাইট বা রং অ্যান্সার হবে না, এবং কতটা মানে ইনক্লুসিভ কন্ডিশনিং হতে পারে যে একজন ক্রিকেটার তিনটে ফরম্যাট খেলতে পারে। এই প্রশ্নটা আমাদের আগের পডকাস্টে ছিল, আমরা নিজেরাও আলোচনা করছি যে তিনটে ফরম্যাট কতদিন খেলা সম্ভব। দেখুন, আমি জাস্ট কিছুক্ষণ আগের কোশ্চেন যেটা ছিল সেখানে আমি ডিসকাস করলাম আমরা কেন ট্রেনিং করব, কেন আমরা ফিট থাকবো, তার জন্য তার পারপাস থাকা দরকার। এবার আমাকে যদি দেখতে হয় আমি সারা বছর কটা ফরম্যাট ক্রিকেট খেলছি, রাইট? এখন দেখবেন ম্যাক্সিমাম আমরা T20 খেলছি এবং স্পেশালাইজেশন হয়ে গেছে। কিছু প্লেয়ার T20 হয়ে গেছে, কিছু অনলি রেড বল খেলছে, কিছু প্লেয়ার আপনার হোয়াইট বল খেলছে, রাইট? মেইন জায়গাটা হচ্ছে আলটিমেট, ডেফিনেটলি আলটিমেট আপনাকে ফিট থাকতে হবে, রাইট? বাট আপনাকে, আপনি ক্রিকেটটা খেলার জন্য, আপনার সারা বছর ক্রিকেটটা খেলার জন্য যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার মেন্টাল স্ট্রেংথ। বুঝতে পেরেছেন? ওয়াই আমি আপনাকে, একটা প্লেয়ার যখন আপনার একটা সার্টেন টাইম খেলার পর, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইনজুরি থাকবে, ইনজুরি হবে। আপনি আপনার কেরিয়ারে কোনো ক্রিকেটার বলবে না যে আমি ইনজুরি ফ্রি সারা বছর খেলেছি, রাইট? ওটাকে নিয়েই আপনাকে খেলতে হবে। হ্যাঁ, এবার আসছে আপনার কোশ্চেনে, আপনি যদি আপনার প্রসেস ঠিক থাকে, আপনি যদি ডিসিপ্লিন থাকেন, আপনার এবং আপনার উইলিং টু প্লে, মানে একটা টাইমের পর খেলছে না কেন, অনেকে চাইছে না এই 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 লোডটা নিতে। মানে সারা বছর একটা হোয়াইট বল ক্রিকেট, রেড বল ক্রিকেট, হোয়াইট বলকে কিছু আপনাকে টেকনিক্যাল জিনিসগুলোকে কম্পেনসেট করতে হয় হোয়াইট বল আর রেড বলের সাথে। বুঝতে পেরেছেন তো? তো ওই যদি মেন্টাল স্ট্রেংথ, ওই অ্যাডজাস্টমেন্টগুলো আপনি যদি করতে থাকেন অ্যান্ড আপনি যদি ফিট থাকেন, তো আমি বলতে পারি কোনো লিমিটেশনের ব্যাপার নেই। বিরাট কোহলি খেললো না, আপনি 15-20 বছর ক্রিকেট তো খেললো, একটা টাইমের পর আপনি রেড বল থেকে সরে গেল, কেউ হোয়াইট বল থেকে সরে যাচ্ছে। এখানে আমার একটা প্রশ্ন আছে সঞ্জীব, তুমি যে মেন্টাল স্ট্রেংথের কথা বললে, আমরা মেন্টাল স্ট্রেংথে অনিল কুম্বলেকে জব হিসেবে ভাঙা রেখেছি, ঋষভ পান্থকে সবে দেখলাম খেলতে, মেন্টাল স্ট্রেংথ তো অনেক প্লেয়ার আছে। আমার প্রশ্নটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথ কি ফিজিক্যাল স্ট্রেংথকে অতিক্রম করে? মানে অনেক জায়গায় করে, কিন্তু শরীর বলে তো একটা জিনিস আছে। আজকে অনিল কুম্বলে যখন জটা ভেঙেছিল তখন অনিল কুম্বলের বয়স ছিল 32। আজকে 37-38 বছরের একজন প্লেয়ার যদি ইনজিওর্ড হয়, টপ প্লেয়ার ধরে নাও খেলছে, ব্যাটসম্যান বা বোলার, বোলার তো 37-38 খুব রেয়ার, কারণ সেখানেই ম্যানেজমেন্টের ব্যাপার চলে আসে, যেটা জিমি অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রডের হয়েছিল। আমি ধরে নাও একজন বোলারের কথা বলছি, সে 35-36-এ তার মেন্টাল স্ট্রেংথ, তার শরীরের প্রবলেমটাকে অতিক্রম করতে পারবে ফ্রম আ কন্ডিশনিং পয়েন্ট? দেখুন, এইটা হচ্ছে একটা কানেক্টেড থাকে, ফিজিক্যাল 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 ফিটনেসের সাথে মেন্টাল কন্ডিশনিং একটা কানেক্টেড। ওয়েন আই এম ফিট না, একটা একটা জেনারেল মানুষের থেকে যদি আমি ফিট থাকি, আমার দেখবেন মেন্টাল কন্ডিশনিং, অনেক মাইন্ডসেট অনেক বেটার জায়গায় থাকবো। এবং আপনি যেটা বললেন, যদি কারোর 30 বছরের লাগে, কারোর 37 বছরের লাগে, কিছুই হয় না, একটু রিকভারি প্রসেসটা স্লো হয়ে যায়, নাথিং। সো মেন্টাল স্ট্রেংথটা কি থাকে, যেটা আমার এক্সপিরিয়েন্স থাকে আমি বলছি, আমার 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 যেরকম থট প্রসেস থাকবে, আমার মেন্টাল স্ট্রেংথ তার উপর বেস করে থাকে। বুঝতে পেরেছেন তো? আমার যদি 25-25 ইয়ার ওল্ডে আমার যেরকম মেন্টাল স্ট্রেংথ ছিল, এখন আমার মেন্টাল স্ট্রেংথ তাই থাকবে, যদি আমার গোলটা একই জায়গায় থাকে। বুঝতে পেরেছেন তো? মানে তুমি বলছো ক্লিয়ারলি ডিফাইন্ড গোল হলে আমার স্ট্রেংথ এক থাকবে, একই থাকবে। এরকম না যে আমি 30-তে একরকম ছিল, 35 একরকম হবে, 40-তে একরকম হবে না। হ্যাঁ, যদি আমার যে গোলগুলো থাকে, লং টার্ম গোল, শর্ট টার্ম গোল, মানে একটা প্লেয়ার যখন খেলছে, ওকে ভালো খেলতে হবে, টিমকে জেতাতে হবে, ক্লিয়ার? সো আমার কাছে যদি সেই জিনিসটা ক্লিয়ার থাকে, আমার মনে হয় না এগুলো খুব একটা বড় কিছু ইস্যু হতে পারে। না কেন, আমি কেন কেন আসছি এই প্রশ্নটায়, মাইকেল ট্রেসকথিক বলে একজন প্লেয়ার ছিল ইংল্যান্ডে, জানো তো? ইংল্যান্ড হ্যাঁ, প্লেয়ার।
ইংল্যান্ড দারুণ কাছে। ডিপ্রেশনের জন্য ইংল্যান্ডের প্লেয়াররা রিটায়ার করে সব থেকে বেশি, এটা তুমিও জানো। ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশন। হ্যাঁ, এবার জোনাথন ট্রট, মাইকেল ট্রেসকথিক দুজনেই রিটায়ার করেছিল ডিপ্রেশনের জন্য। এবং ট্রেসকথিক যখন রিটায়ার করেছিল তখন কিন্তু ট্রেসকথিক পিক ফর্মে ছিল, এবং হি ওয়াজ আই থিঙ্ক মিড-30s টু আর্লি 30s। তো আমি ওইখানেই বলতে চাইছি যে 25 বছরে যদি, ধরো এটা জাস্ট এক্সাম্পল, 25 বছরে যদি কারো ডিপ্রেশন হয়, তাহলে সেই মেন্টাল স্ট্রেংথটাকে ঠিক করে ফিরে আসতে পারবে। এখানে শুধু মেন্টাল স্ট্রেংথের কথা বলছি, বা 35 বছর, আমার সেটা আবার বলছি প্রশ্ন। এইটা কি হয় না, এটা যেটা আমি আমি বুঝে, মানে আমি যেটা দেখেছি, এগুলো তো ইন্ডিভিজুয়ালের ওপর ডিপেন্ড করে থাকে না। এবার একটা 35 বছরে যদি কারো ডিপ্রেশন হয়, লাইফে তো দেখুন অনেক কিছু ব্লকেজ থাকতেই পারে। আমি আমার খেলার জায়গায় থাকবেই, আপনি এটা এক্সপেক্ট করবেন না যে থাকবে না। বিকজ আমরা রোজ নামি, একটা ব্যাটসম্যান রোজ নামে ম্যাচকে জেতানোর জন্য 100 করব, রোজ পারফর্ম করব, সেটা কি পক্ষে সম্ভব হয়? আপনি যদি 100খানা ইনিংস খেলেন, তো দেখবেন আপনি 20টা ইনিংসে সাকসেস পেয়েছেন, বাট আপনি আপনি 80টা ইনিংসে ফেলিওর হয়েছেন। রাহুল দ্রাবিড় একটা খুব বিখ্যাত ইন্টারভিউতে বলেছে, ইন্টারভিউটা আমি তোমাকে শেয়ার করবো, যেটাতে বলেছে যে আমি এত রান করেছি, কিন্তু যদি টোটাল নাম্বার অফ বলস দেখো, খেলেছি 13,000 না 27,700 বল, তার মধ্যে প্রায় 22,000 বল আমি ছেড়ে দিয়েছি। এটা সেই হ্যাঁ, তুমি যেটা এক্স্যাক্টলি যেটা বললে, মানে তখন আমি, আমাকে 90% বল ছাড়তে হয়েছে, কাজে বাকি রানটা মাত্র 20% বলে করেছি। রাইট রাহুল, যখন আমি সাকসেস পাচ্ছি না, যে ম্যাচে আমি ফার্স্ট বলে আউট হচ্ছি, তো আউট হওয়ার পর কি আমি হ্যাপি হতে পারি? হ্যাপি হতে পারি না, যতই আমি ভালো ব্যাট করি। সো ওখানে একটা ডিপ্রেশন, এবার আপনি কিভাবে হ্যান্ডেল করবে আপনার ওপর, এটা তো তুমি যেটা বললে না মেন্টাল স্টেট, ওই জায়গাটা আমি এতটা টাইম নিয়ে ফেললাম। মানে আমি খুব বড় প্লেয়ার, আমার আসছি অমিত, এক সেকেন্ড, খুব বড় প্লেয়ার, কিন্তু আমার মেন্টাল টাফনেসটা রয়েছে। কিন্তু তখন 25-26-এ তুমি যেটা বলছো, তার মানে এটাই আসছে, এবং এটা খুব দরকার যারা শুনছে তাদের জন্য। তুমি বলতে চাইছো 25-26-এ আমার মেন্টাল টাফনেস যা থাকবে, 35-36 তাই থাকবে, গোলটা যদি যদি আমার চেঞ্জ গোলটা হয়ে যায়। ক্লিয়ার থাকে, যদি আমি আমার 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 যে প্রায়োরিটিস গুলো ক্লিয়ার রাখি, তো সেম থাকবে। এবং আমি কিছু দেখেছি, কিছু প্লেয়ার দেখবেন, আমি তো কাজ করছি অনেক ইন্ডিয়ান ক্রিকেটের সাথে কাজ করেছি, এবং তারা কি করে আমি দেখেছি, যদি কেউ এই এই সিচুয়েশনে, কেউ না, সবাইকে একদিন ক্রস করতেই করতেই হবে। হয়। আর আগে গিয়েও করতে হবে কোনো না কোনো কারণে। তো তখন কি হয়, তখন অনেকে কি করে, একা রানিং করতে শুরু করে দিল, কেউ একা ব্যাটিং করলো, কেউ একা থাকলো, কেউ বই পড়লো। তো এইভাবে সবাই এই জায়গাটাকে ওভারকাম করে আসে, বুঝতে পেরেছেন? অনেকে মেডিটেশন করে। সো এইটা হচ্ছে একটা প্রসেসের ভেতর থেকে আপনাকে যেতে হবে, না যেখান না, থেকে। আমি আমি তোমাকে কেন প্রশ্নটা করছিলাম, যে 25-26-এ ধরো মোটিভেশন আছে 100 টেস্ট ম্যাচ খেলবো, 35-এ এসে ধরো আমার 100 টেস্ট খেলা হয়ে গেছে, তখন কি আমার ইঞ্জুরি হলে সেই মোটিভেশন থাকবে না? আমি এগুলো ধুত্তর হয়ে গেছে, আমি দেখুন, ছেড়ে দেবো খেলা? দ্যাট এইটাই ইজ, এইটা আমার, এইটাই প্রশ্ন আমার তোমার কাছে দেখুন বেসিক্যালি। দেখুন দ্যাট ইজ শর্ট টার্ম গোল, আর যেটা লং টার্ম গোল। লং আমার 25-এ ছিল আমি 100খানা টেস্ট খেলবো, 35 এসে আমি তখন আমি পৌঁছেছি হয়তো 105খানা টেস্টে। তখন কিন্তু আমার গোলটা কিন্তু চেঞ্জ হয়েছে, মানে, বাট আমার অবজেক্টিভটা সেম, আমাকে টিমকে জেতাতে হবে, আমাকে ক্রিকেট খেলতে হবে, রাইট? তখন হয়তো আমার হয়তো তখন আমার 10,000 রান করতে বাকি আছে, বা 12,000 রান করতে বাকি আছে, সে একটা গোল আমার কাছে থাকবে। মানে তুমি তো বলতে চাইছো মেন্টাল কন্ডিশনিংটা প্লেয়ারদের কিন্তু সেমই থাকে মোটামুটি সেমই বয়সের থাকে। সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমার যদি আমার ধারণা যদি ছিল আমাদের অন্যরকম। আচ্ছা, আমার গোলটা ক্লিয়ার থাকে, আমার প্রায়োরিটিস গুলো সেম থাকে, তাহলেই হবে, আর ওকে কিছু। ওকে, থ্যাংক ইউ সঞ্জীব। অমিত, কিছু একটা জিজ্ঞেস করবি অমিত? আছে। হ্যাঁ, তুই কিছু একটা বলবি, হাত তুলছিলি, তুই ওয়ান্টেড টু সে সামথিং। হ্যালো, হ্যালো, তুই কিছু জিজ্ঞেস করবি, তুই হাত শোনা তুলছিলি? যাচ্ছে কি? আমি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শোনা তুই কি, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে, আমি তুই কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল 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 এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমি বলছিলাম এখন এত মানে ইয়াং প্লেয়ারদের মধ্যে যে ডিপ্রেশনের ব্যাপার, ডিপ্রেশন বা মানসিক যে প্রবলেমটা দেখা যাচ্ছে, আমরা যখন ছোটবেলা, আমি আমার ছোটবেলাটা বলতে পারি, মিড নাইনটিজে কিন্তু এত মানে মেবি 25-26 বছর ছেলেরা ডিপ্রেশনে চলে যাচ্ছে, বা খেলছে না। আমি নাম কারণ নিচ্ছি না, ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যেও আমি কিছু শুনেছি যে সব সিরিজে চান্স পায়নি ম্যাচগুলো, তারা অনেক সময় ডিপ্রেশনে চলে যাচ্ছে। বা ইনফ্যাক্ট ইংল্যান্ডেও এটা দেখা গেছে, ইংল্যান্ডের অনেক কাউন্টি প্লেয়ার ডিপ্রেশনে চলে গিয়ে খেলা বন্ধ করে দিচ্ছে। তো এই জিনিসটা কি মানে দিনে দিনে বাড়ছে কোনোভাবে? মেন্টাল হেলথটা কি অতটাই ইম্পর্টেন্ট হয়েছে যতটা ফিজিক্যাল, মানে আপনি যেটা বলছিলেন, মেন্টাল হেলথটা কি ততটাই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যতটা আমাদের ফিজিক্যাল কন্ডিশনিং বা ফিজিক্যাল স্ট্রেংথেনিং? দেখুন, মানে আমি বলতে চাচ্ছি হলো, আমাদের কি এখন ম্যান্ডেটারি একটা, মানে যে কোনো ইম্পর্টেন্ট একটা টিমে, মানে রঞ্জি টিম হোক বা ইভেন আইপিএল, সব আইপিএল তো থাকেই, একটা মেন্টাল স্ট্রেংথেনিং কোচ কি এখন একটা কাইন্ড অফ ম্যান্ডেটারি হয়ে যাওয়া উচিত সব জায়গায়?
আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি, বাট এটা অ্যাকচুয়ালি একটা মেন্টাল কন্ডিশনিং কোচ ভালো বলবে, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলছি, আমার যা মনে হচ্ছে না এখন এই এখনকার জেনারেশন যারা ক্রিকেট খেলছে, মানে যারা ক্রিকেট খেলতে চায়, আমার মনে হয় তারা খুব বেশি রেজাল্ট, এইটা কি হয় এই জিনিসটা, ডিপ্রেশনটা কেন আসে, আমি যখন খুব বেশি রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে যাই, বুঝতে পেরেছেন? আমি যখন প্রেজেন্সে থাকি না, আমি অলওয়েজ ফিউচারের উপর ডিপেন্ড করে, মানে ফিউচার নিয়ে আমি অলওয়েজ ওরিড থাকি, তখন এই জিনিসটা হতে থাকে। তো আমার মনে হয় না যে কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেটার এত বেশি ডিপ্রেশনের ভেতর থাকে। ওই হয়তো আপনার 1-2% থাকে, তাদের যেটা পার্সোনাল প্রবলেম, অন্য কোনো প্রবলেম, মানে এখন লাইফস্টাইল থেকে শুরু করে আপনার আমি কি বলবো, এত বেশি রেজাল্ট ওরিয়েন্টেড আর অবসেস থাকে না, এগুলো বেসিক্যালি দেখবেন এই কোচিং ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন লোকাল একাডেমিক অ্যাপ্রেন্টিভ স্টুডেন্টরা, আর অ্যাকচুয়ালি এত ম্যাচ দেখছে, এত ক্রিকেট দেখছে, তারপর কি হয়, এত টাকা পয়সা ইনভলভ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হতে থাকে, বুঝতে পেরেছেন তো? মানে খুব বেশি রেজাল্ট অ্যান্ড শর্টকাট রেজাল্ট আমাকে পেতে হবে, যখনই আপনি ওই রেজাল্টটা পাচ্ছেন না, তখনই ওই জায়গায় পৌঁছে পৌঁছে যাচ্ছে, যাচ্ছি। বুঝতে পেরেছেন তো? এটা আমার আচ্ছা, আমার আরেক মানে এটা আরো বেশি করে আপনাকে অ্যানালাইজ করতে পারবে যারা মেন্টাল কন্ডিশনিং কোর্স থাকে তারা। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা প্রশ্নটা একটু ওয়াইবার টাইম। আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে বল। জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করার ছিল এখানে। আচ্ছা, মানে এই যে মেন্টাল হেলথের ব্যাপারটা আমি করে যাচ্ছি না, আমি যা জানতে যাচ্ছি প্রত্যেকটা ক্রিকেটের যে অ্যাসপেক্ট, মানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, উইকেট কিপিং, আমি যদি এই চারটে জায়গায় ভাঙি, একটা ভালো ক্রিকেট ব্যাটসম্যান বা একটা ভালো উইকেট কিপার বা ভালো একটা বোলার বা ভালো একটা ফিল্ডার, এদের কি কোনোভাবে কি মানে মানে স্ট্রেংথেনিং বা কন্ডিশনিংটা কি আলাদা আলাদা হওয়া উচিত? না, এইগুলো ডিপেন্ড করে না অমিত, আপনার একদম স্পেসিফিক ট্রেনিং প্ল্যানের ওপর। আমরা যেভাবে কাজ করি, ধরুন ইন্ডিভিজুয়াল প্লেয়ার, ওর কারেন্ট ফিটনেস স্টেটাস কোথায় আছে, ওর ট্রেনিং এজ কি ধরনের আছে এবং ওর কি রিকোয়ারমেন্ট, এইগুলো তিনটে জিনিসের উপর বেস করে ওর একটা ব্যাটসম্যানের ট্রেনিং প্ল্যান হয়, একটা ফাস্ট বোলারের ট্রেনিং প্ল্যান হয়, একটা উইকেট কিপারের ট্রেনিং প্ল্যান হয়, বাট ফাউন্ডেশন অলমোস্ট সেম থাকে, কিছু স্পেসিফিক জিনিস আমরা মডিফিকেশন করতে থাকি, বুঝতে পেরেছেন? আমরা আসলে, আমি এই কথাটা জিজ্ঞেস করার একটাই কারণ ছিল, কেন আমি কিছু রিসেন্ট ইন্টারভিউতে পড়ছিলাম, পড়ছিলাম না শুধু না, শুনেওছি যে আপনি যত ক্রিকেট খেলবেন আপনার বডি ততটা সিজনড হবে। এটা রাইট। সুনীল গাভাস্কার বারবার বলেছে। তো আমরা যে এখন পিক অ্যান্ড চুজ, যে আমরা স্পেসিফিক সিরিজ খেলবো, আমরা এটা খেলবো না, ওটা খেলবো না, আমরা এটা করব, তো সেক্ষেত্রে আমি ওই জন্যই ভাবছিলাম যে স্পেসিফিক কি কোনো বোলারের জন্য একটা স্পেসিফিক ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, ব্যাটিং এর জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, এই জিনিসটা কি আলাদা আলাদা হওয়া উচিত? কেন আগে তো সবাই বলতো যত ক্রিকেট খেলবেন আপনার বডি তত ভালো থাকবে। দেখুন, আমি আপনার সাথে টোটালি এগ্রি, সুনীল গাভাস্কার যে কথাটা বলেছেন, আপনাকে আমাদের বডিটা এরকম না, আমি বডিকে যেরকম দেবো বডি সেইভাবেই অ্যাডাপ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন তো? আলটিমেট আমাকে ক্রিকেট খেলতে হবে, বুঝতে পেরেছেন? আলটিমেট কিন্তু আমি ট্রেনিং করছি, আমি যা যা করছি আমাকে ক্রিকেটটাকে ভালো খেলার জন্য আমি করছি, এবং আমাকে ম্যাচটাকে জেতানোর জন্য করছি, বুঝতে পেরেছেন? তো আমি হ্যাঁ, হ্যাঁ। ট্রেনিং যেটা করছি আমাকে ক্রিকেটটাকে ভালো খেলার জন্য এবং সারা বছর ক্রিকেটটা খেলার জন্য করছি, বুঝতে পেরেছেন? এবার ইম্পর্টেন্ট হচ্ছে এই ট্রেনিং এর সাথে ক্রিকেটকে আপনাকে কোরিলেট করতে হবে, মানে আমার যে স্কিলস, আমি ব্যাটিং করছি, বোলিং করছি, ফিল্ডিং করছি, ওই ফিল্ডিং এর সাথে আমার ট্রেনিংটাকে একদম কোরিলেট করতে হবে, এবং আলটিমেট কিন্তু আপনি ক্রিকেটটা খেলবেন, ইনজুরি ফ্রি থাকবেন ক্রিকেটটা খেলেই। একটা বোলার, ফার্স্ট বোলার ধরুন, যতই আপনি ট্রেনিং করুন, আপনি যদি বল না করেন, আপনার যতটা আপনার কখনো আপনি এনহ্যান্স করতে পারবেন না স্কিলকে, আর ইনজুরির চান্সেসটাকে মিনিমাইজ করতে পারবেন না। সো কি করতে হবে, আপনাকে আপনার ট্রেনিং, স্কিলস একসাথে কোরিলেট করতে হবে এবং দুটোকে একসাথে অ্যাডাপ্ট করতে হবে বডির সাথে, তাহলেই হবে। থ্যাংক ইউ সঞ্জয় দা, থ্যাংক ইউ। এটাই আমি just জানতে চাচ্ছিলাম, মানে এখন অনেক কিছু হচ্ছে তো তাই জন্য জাস্ট মানে প্রেজেন্ট ট্রেন্ডটা, মানে আমরা যখন খেলা দেখতে শুরু দেখুন, করেছি বা রাহুল আপনারা দা। যেটা দেখছেন এখনকার দিনে ইন্ডিয়ান ক্রিকেট, যারা এলিট ক্রিকেটার দেখছেন, আপনি বুমরাকে দেখছেন, সিরাজকে দেখছেন, রাইট, মুকেশকে দেখছেন, আকাশকে দেখছেন, বাট এরাও তো একটা গ্রাউন্ড লেভেল থেকে, গ্রাস শুট থেকে তৈরি হয়ে এসছে। আমরা যেটা কথা বলছি নিচের দিককার কথা বলছি, গ্রাস শুটের কথা বলছি। আজকে বুমরা 4টে টেস্ট খেলে 2টো রেস্ট নিল, সেটা বুমরা নিতে পারে। বুমরা কিন্তু তার আগে দেখুন, বুমরা তার আগে 10-15 বছর খেলা হয়ে গেছে, ওরা তো 5,000-10,000 বোলিং করা হয়ে গেছে, সেই জায়গায় পৌঁছেছে। আজকে যে ছেলেটা সবে 2 বছর খেলছে, সে কিন্তু কখনোই বুমরার মতন করবে না, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, সো আমি 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 কোনো কারণ স্পেসিফিক বলতে চাই না। আমি এখন দেখতে চাই, মানে দেখতে পাচ্ছি
যে অনেক ক্রিকেটারই মানে বলছে যে আমরা এই সিরিজটা, যেরকম আমি সাউথ আফ্রিকার বেশ কিছু ক্রিকেটার দেখছি হলো টেস্ট ক্রিকেট না খেলে টেস্টের বদলে ওরা কি করছে, এই এমএলসি বা লিগস এ চলে যাচ্ছে। ওখানে অফকোর্স পয়সাটাও বেশি, আমি পয়সাটার নামে আসলামই না। ওখানে মানে আপনি একটা দিন খেলে আপনার হয়তো বডিটা রেস্ট পাচ্ছে, বাট টেস্টের যে রিগার্স, যে 5 দিনের টানা রিগার, এটা কেউ নিতেই যাচ্ছে না। না 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 তো আমি এটাই প্রশ্ন। আপনাকে একটা জায়গায় ক্লিয়ার জি। করতে হবে যে কিন্তু আপনি যে টি-20 খেলছেন, টি-20 সবচেয়ে বেশি ওয়ার্কলোড থাকে। এরকম না যে আমি টি-20 খেলবো টেস্টের ওয়ার্কলোড কম থাকে। ইন্টেন্সিটি অফ ক্রিকেট টি-20 তে অনেক বেশি থাকে। এবং যেটা আপনি বলতে চাইছেন ওটা মাইন্ডসেট। আপনি কে হোয়াইট বল ক্রিকেট খেলবে, কে রেড বল খেলার জন্য আপনার অনেক বেশি স্কিলসের প্রয়োজন হয়, বুঝতে পেরেছেন তো? সো আমি আমি হোয়াইট বল একটা ব্যাটসম্যানও একটা দেখছেন, একটা একটা হোয়াইট বল একটা লেন্থে বাইরে মেরে দিচ্ছে, বাট ওই লেন্থে রেড বলে বাইরে মারতে পারবে না। সো স্কিল, সো অল অ্যাবাউট দ্য স্কিলস। ঠিক আছে, Okay, থ্যাংক ইউ okay. অমিত। Thank you, thank you, আমার thank you. পরের প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমি ছোটবেলায় আমাদের জেনারেশন, আমি অমিতের থেকে একটু বড়, মাইকেল হোল্ডিং, ওয়াসিম আকরাম, এই চারটে নাম পরিষ্কার নিচ্ছি সঞ্জীব, ওয়াসিম আকরাম, রিচার্ড হ্যাডলি এবং ম্যালকম মার্শাল, এদের চারজনকে 140-এ বল করতে দেখেছি। এবং যদিও তারা আইপিএল খেলেনি, এই প্রশ্নটা আসবে, তা সত্ত্বেও তাদেরকে কিন্তু কাউন্টি এবং ইন্টারন্যাশনাল সিরিজের রেগুলার 140-তে বল করতে দেখি। যদিও তখন মানে মেজার করার মিটার থাকতো না, কিন্তু বলের জোরটা দেখে মোটামুটি বোঝা যেত। তো এরা কিন্তু দীর্ঘদিন খেলেও ইনজুরি, আমি এই চারজনের নাম নিলাম কিন্তু চারজনের বোলিং অ্যাকশন অসাধারণ ছিল। এর সঙ্গে তুমি অ্যালান ডোনাল্ডকে অ্যাড করতে পারো সঞ্জীব, কিন্তু এরা ইনজুরি খুব কম হয়েছে আজকালকার দিনে, ইরেসপেক্টিভ অফ দেশ, আমি কোনো দেশের নাম নিচ্ছি না। আমরা 3-4 জন বোলার ভারত থেকে, পাকিস্তান থেকে দেখতে পাচ্ছি 150 কিলোমিটারে বল করছে, 1 বছর কি ম্যাক্সিমাম 6 মাস ইনজুরি হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, অ্যালান ডোনাল্ড, রিচার্ড হ্যাডলি অফ দোজ এরা এবং এই জেনারেশনে এরা হোল্ডিং, গানার, মার্শাল হতে পারছে না কেন? কন্ডিশনিং কিছু তফাৎ আছে? ইভেন আমাদের কপিল দেবকে দেখুন কতদিন ক্রিকেট খেলে গেছে। আমার মনে, আমি খুব ছোট ছিলাম, আমার মনে হয় না যে কপিল দেব কোনোদিন কন্টিনিউ 1 বছর বা 6 মাস ক্রিকেট খেলেনি ইনজুরির জন্য। হ্যাঁ না, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আমি যাদের কথা বললাম এরা 140-এর উপরে বল করতো। কপিল দেব তার হ্যাঁ। জীবনের প্রথম 4-5 বছর 140 করেছে, তারপরে কপিলের স্পিডটা কমে গেছিল। যাই হোক, আমি বলছি, হ্যাঁ, আমি করেছে স্পিড এরা। নিয়ে ভারতবর্ষের 3 জন বোলার আছে, আমি নাম নিচ্ছি না, এবং পাকিস্তানেরও 2 জন বোলার আছে যারা 140-এ 1 বছর খেলে ইনজিওর্ড হয়ে পড়ছে। এটা কেন হচ্ছে? ইভেন আমি আপনাকে কিছু অ্যাড করি, দেখুন তখন স্পোর্টস সায়েন্সটা অতটা ক্রিকেটের সাথে আমরা যুক্ত হয়নি। তো এটা তো গুড কোশ্চেন, আপনি যেটা কোশ্চেনটা করেছেন, বাট আমি 100% এগ্রি। বাট আমার যেটা আমার রিয়েলাইজেশন, আমি এতদিন কাজ করে যেটা দেখেছি, বাট তখন দেখুন আপনি এক একটা প্লেয়ার যে দেশের হয়ে যে খেলতো, কিন্তু কটা সিরিজ খেলতো আপনি আমাকে বলুন, আপনি রেকর্ড দেখলে বুঝতে পারেন। দুটো সিরিজ খেলা হতো, তার মধ্যে 3টে থেকে 5টা টেস্ট ম্যাচ থাকতো, আর 5টা ওয়ানডে থাকতো। মানে ধরুন টোটাল 10টা টেস্ট আর 10টা ওয়ানডে খেলা হতো সারা বছর, এবং খেলাটা কিন্তু হতো ম্যাক্সিমাম উইন্টারে খেলা হতো। একদম। এখন একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে কিন্তু আপনার অলমোস্ট 10 মাস ক্রিকেট খেলতে হয়, বুঝতে পেরেছেন? এবং 140 বহুদিন পরে সঞ্জীব, এই ইংল্যান্ড সিরিজের পর বহুদিন পরে এশিয়া কাপটা যদি নাও খেলে কেউ, তাহলে একটা লম্বা গ্যাপ, বহুদিন পর লম্বা গ্যাপ, এটা অনেকদিন পরে একটা উইন্ডো আছে। বিসিসিআই কে বাধ্য হয়ে দিত, কিন্তু এই গ্যাপের ভেতরেও দেখবেন এসে দলীয় ট্রফি খেলতে হচ্ছে প্লেয়ার। হ্যাঁ, বলে দিয়েছে, বিসিসিআই তো ম্যান্ডেট করে দিয়েছে খেলতে হবে রেড বল। তো কি হয় না, আমি আপনাকে বলছি তখন অতটা পয়সা ইনভলভ ছিল না ক্রিকেটের সাথে। ইটস জাস্ট লাইক এ গেম। নাও ডেজ এটা অনেকটা এখন অনেক বেশি পারফরমেন্স ওরিয়েন্টেড হয়ে গেছি, অনেক বেশি প্রফেশনালস হয়েছি, রাইট? এর ফলে দেখুন হাউ ইউ হ্যান্ডেল, আমি এর আগে বলেছি, রাইট? আপনি যখন সারা বছর ক্রিকেট খেলছেন, আপনি সেই হারে আপনার ফিটনেসটাকে মেনটেন করতে হবে। মানে কি হয়, এখন একটা প্লেয়ার ধরুন ক্রিকেট খেলছে, আপনি কন্টিনিউ আপনি 40 দিন ক্রিকেট খেলছেন, তখন আপনার ফিটনেসটাকে আপনি মেনটেন করছেন, মেনটেন করা ভেরি ডিফিকাল্ট, এভরিডে গেম করতে হবে। দেন আপনি মাঝখানে 15 দিন টাইম পেলেন, সো কম্পিটিশন ফেজ অ্যান্ড 15 days ট্রানজিশন ফেজ। ওই ট্রানজিশন ফেজে আপনাকে আবার ট্রেনিং করে আপনি যতটা পাচ্ছেন ফিজিক্যাল অ্যাবিলিটিস গুলোকে আগিয়ে নিয়ে যাওয়া, আপনার যে ইঞ্জুরি গুলো ডেভেলপ করেছে ওইগুলোকে ঠিক করা, আবার একটা টুর্নামেন্টে ঢুকছেন, একটা সিরিজে ঢুকছেন। সো এর ফলে কি হচ্ছে, ইভেন ডিমান্ড, আপনাকে ইন্ডিয়াকে জেতাতে হবে, আপনাকে ফ্র্যাঞ্চাইজিকে জেতাতে হবে, একটা স্ট্রেস তো আসে, বিকজ উই অল আর হিউম্যান বিং, উই আর নট আ রোবট। আলটিমেটলি ব্যাপারটা দাঁড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, যেটা আমাদের ছোটবেলায় ছিল না, এখন আছে, সেটার জন্য না না, সেটা চাপটা বাড়ছে।
কোনো কিছুর জন্যই না, ফ্র্যাঞ্চাইজি আপনাকে 2 মাস খেলতে হয়। তো ফ্র্যাঞ্চাইজি একটা ডিমান্ড থাকে, একটা প্রফেশনালিজম এসছে, আমাকে পারফর্ম করতে হবে, রাইট? এর জন্য বডি একটা জায়গায় এসে না একটু স্ট্রেস থাকবেই। আর যখন স্ট্রেস থাকে তখন না আমার ইনজুরির চান্সেস গুলো আরো বাড়তে থাকে। আমার পয়েন্টটা হচ্ছে যে যেহেতু ভারত এবং পাকিস্তানের প্লেয়াররা T20 বেশি খেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, তার মানে কি আমাদের উল্টো দিক দিয়ে প্রশ্নটা করছি সঞ্জীব, তাহলে কি আমাদের 140-এর বোলিংটা করা উচিত না? আমরা বলবো ভাই তুমি 135-এ বল করো যাতে তুমি লঞ্জিভিটিটা বেশি দিন হয়। না না, এটা তোমার কখনই না। আপনি আপনি ফিট থাকুন, আপনি আপনার স্কিলকে আচ্ছা। ব্যাক করুন। না আপনার আমি যখন কেন বলছি যে 140টি খুব কথা হচ্ছে আজকাল সঞ্জীব, তুমিও জানো, আমি নাম নিচ্ছি না। 40 কে আপনি যদি 145 করতে হ্যাঁ পারেন করবেন, হ্যাঁ, বাট কোয়াইট ডিফিকাল্ট সারা বছর 145 140-এ বল করা, বিকজ কিন্তু আপনাকে, হ্যাঁ আগেকার দিনে কিন্তু ম্যালকম মার্শালকে আমি টানা বল করতে দেখেছি প্রচন্ড স্পিডে। না না, আমি আপনাকে বলছি এখন হ্যাঁ এত হ্যাঁ, cricket খেলা হচ্ছে তো, আপনি ধরুন একটা T20 সিরিজ খেলে আপনি হুম আইপিএল খেলার সাথে সাথে যেদিন আইপিএল লাস্ট ম্যাচ খেলেন তার পরের দিন আপনাকে ট্রাভেল করে ইংল্যান্ড চলে যেতে হচ্ছে। হুম আপনি ইংল্যান্ড থেকে এসে 5 দিন পর অস্ট্রেলিয়া চলে যেতে হতো। আগে এটা হুম, হয়েছে, এখন ব্রেক পাচ্ছেন আপনি। এখন ব্রেক রাইট, পেলাম, নাহলে আমাদের একটা বাংলাদেশ ট্যুর ছিল, বাংলাদেশ ট্যুরটা যদি হুম, হতো আমরা ব্রেকটা হতো, পেতাম। ব্রেকটাও পেতাম না, ঠিক একদম পেতাম। ঠিক। তো এর ফলে কি হচ্ছে, আপনি তো আপনি 5টা লম্বা টেস্ট খেলে, সিরাজ অলমোস্ট 1200 বল করেছে, খেলে, 185। হ্যাঁ। তো আপনার যে বডিতে নিগলস হচ্ছে, যে টাইটনেস আসছে, সেটা তো ঠিক করার সুযোগ পাচ্ছেন না আপনি। বুঝতে পেরেছেন তো? আপনার আপনার যে আপনি যে একটা এক্সারশন হলো একটা সিরিজের পর, বুঝতে পারছি তোমার প্রশ্নটা, উত্তরটা বুঝতে পারলাম বুঝতে একদম। পেরেছেন তো? সেই বুঝতে পেরেছি, রিকভারিটা তো মানে পাচ্ছেন না। আগেকার দিনে ধরো মার্শাল বা হোল্ডিং কাউন্টি খেললো, দেশে ফিরে গেল, বাস হয়ে গেল। ওরা একটা সিরিজের পর একটা রেস্ট পেত, 1 মাস 1.5 মাস 2 মাস পর একটা 1.5 মাস, সিরিজ হতো, 2 মাস, 2 মাস হবে তো, 2 মাস 3 মাস হবে। 2 মাস পেত, এবং কাউন্টি খেলাটাও ওদের কাছে ইজি ছিল। মানে ওরা ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ডে থাকতে ভালোবাসতো, কাউন্টি এসে আরামসে খেলতো, নিজের মতন খেলতো। আহ, আপনি দেখে থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে কাউন্টির ওয়েদারটাও ভালো থাকতো, ইংল্যান্ডে হ্যাঁ, তো সবসময় 18-19 আমি যেটা টেম্পারেচার। মনে করি, এখন যে প্রেশারটা আমরা একটা ক্রিকেটারকে হ্যান্ডেল করতে হয়, তখনকার দিন ওইভাবে হ্যান্ডেল করতে হতো না, অত প্রেশারই থাকতো না। তখন ইটস জাস্ট লাইক এ গেম, বিকজ অত বেশি এন্ডোর্সমেন্টও থাকতো না, অত বেশি ব্রডকাস্টিংও থাকতো না। আমি কাউন্টিতে একটা ম্যাচে, ভিলেজে কোনো ক্রিকেটে আমি একটা মার খেয়ে গেলাম, আমাকে কেউ দেখছে না। এখন আমি প্রত্যেকটা খেলা খেলছি, প্রত্যেকটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, যদি আমি ভুলভাল বল করি, সবাই আমাকে, পুরো ওয়ার্ল্ড আমাকে দেখছে। এবং তুমি অবাক হয়ে যাবে সন্দীপ, আমরা যে পডকাস্ট করি আমাদের মধ্যে 2-3 জন আমরা রেগুলার কাউন্টি দেখি, কিন্তু জাস্ট বিকজ টু স্টে আপডেটেড, কি বলবো, আমরা রেগুলার কাউন্টি দেখছি, আমি সুদীপ রেগুলার কাউন্টি দেখি। খুব ভালোভাবে বললে, আন্ডারস্টুড, থ্যাংক ইউ। আমার দিক থেকে শেষ প্রশ্ন, একজন বিখ্যাত উইকেট কিপার, আমি নাম নিচ্ছি না, তার 2018-19 একটি হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছিল এবং সেই হ্যামস্ট্রিং ইঞ্জুরির জন্য তার কেরিয়ারটা অলমোস্ট শেষ হয়ে যেতে বসেছিল। আমার প্রশ্ন তোমার কাছে যে হ্যামস্ট্রিং ইঞ্জুরি, প্রথম আমাকে একটু এক্সপ্লেন করো হ্যামস্ট্রিং ইঞ্জুরিটা কি, এবং 2 নম্বর হচ্ছে তার কন্ডিশনিংটা কিভাবে হয়। কারণ আমাকে অনেক ছেলে মেয়ের বাবা মা জিজ্ঞেস করছে যে হ্যামস্ট্রিং ইঞ্জুরি কিভাবে হ্যান্ডেল করতে হয়, বিশেষ করে কলকাতার ইয়াং ক্রিকেটারদের বাবা মা। দেখুন, আমি তো আপনাকে প্রথমেই বললাম, আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি আগে আপনাকে বুঝতে হবে, আমরা ট্রেনিংটা যখন করি আমাকে ঠিকঠাকভাবে অ্যানালাইজ করা, আমার কারেন্ট ফিটনেস স্ট্যাটাস কোথায় আছে, আমার আমার মুভমেন্ট প্যাটার্ন, ঠিকঠাক মুভমেন্ট প্যাটার্নের উপর ওয়ার্ক করা, মানে বায়োমেকানিক্স, রাইট? কারেক্ট। রাইট। আমি যদি আমার ঠিকঠাক মুভমেন্ট প্যাটার্নের উপর ওয়ার্ক করি, আমার কখনোই ইনজুরি আসবে না, রাইট? ওকে ফার্স্ট, ওকে আমার আমার ট্রেনিং প্যাটার্ন, রাইট? সেকেন্ড, আমার রিকভারি, থার্ড ওকে। আমার নিউট্রিশন। এই 3টে জিনিস ঠিকঠাক হয়, তাহলে আমার কোনো দিন ইনজুরি আসতে পারে না। এবং যে ইনজুরিটা হয়ে থাকে বেসিক্যালি হ্যামস্ট্রিং এর ইনজুরি যেটা আমি হয়, হ্যামস্ট্রিং এর ইঞ্জুরিটা জানতে চাইছি, অনেক বাবা মা জানতে চাইছেন হ্যামস্ট্রিং ইঞ্জুরিটা কি হয় এবং কেন হয় এবং টিয়ার লেভেল গুলো কি কি। দেখুন, ইনজুরির তো একটা নেচার থাকে, একটা গ্রেড 1, হুম গ্রেড 2, হুম গ্রেড 3। হুম, ওই গ্রেডটা আমি হ্যাঁ। হ্যাঁ, যদি আমার আমার যদি মাসেলের স্ট্রেংথ না থাকে, এবং হুম, হ্যামস্ট্রিং হচ্ছে একটা আমাদের পশ্চারিয়ার মাসেল, যেটা আমাদের ফোর্স জেনারেশন করতে হেল্প করে। তো আমার আচ্ছা। যদি হ্যামস্ট্রিংটা সেভাবে স্ট্রং না থাকে, তাহলে আমার যে কোনো মুভমেন্টে এক্সপ্লোসিভ, সাডেনলি আমি স্প্রিন্ট করতে গেলাম, আমি হিট করতে গেলাম, রাইট, আমার ইনজুরি হবে। বুঝতে এখানে পেরেছেন? একটা ছোট্ট প্রশ্ন সঞ্জিত, জাস্ট ইন্টারাপ্ট করছি, একজন উইকেট কিপার যে কোনো লেভেলে, রঞ্জি, স্টাউন, ফার্স্ট ক্লাস, এফসি, লিস্টে, ক্রিকেট, ওয়ানডে, একজন উইকেট কিপারের ট্রেনিং বা কন্ডিশনিং কি একজন বোলারের থেকে বেশি এক্সটেন্সিভ না কম ইন্টেন্সিভ?
এটা একজন বাবা মা জিজ্ঞেস করেছেন যে তার ছেলে উইকেট কিপার হচ্ছে এবং সে একটা ভালো কোচিং সেন্টারে খেলে কলকাতায়, সে চাইছে আর ধোনি বা ঋদ্ধিমান হতে, এবং সে একটু হাইটটা কম, যেটা উইকেট কিপারের পক্ষে অ্যাডভান্টেজ। কিন্তু ছেলের লেফট লেগে খুব ইঞ্জুরি হচ্ছে, 14 বছর বয়স। সে জানতে চাইছে যে হ্যাঁ ইঞ্জুরিটা কেন হচ্ছে, সেটা তুমি বললে, কিন্তু এইবার হচ্ছে যে বোলার হলে কি সে ভাবছে এখন বোলিং এ চলে যাবে, স্পিনার। তো বোলিং এ গেলে কি তার ক্যারিয়ারে কোনো লাভ হবে না? সে উইকেট কিপিং করবে, কারণ সে 6-7 বছর ধরে কিপিং করছে। মানে কিপিং এ কোনো এক্সটেন্সিভ ইঞ্জুরি কি বেশি হয়? এটাই আমার প্রশ্ন। দেখুন, আমি প্রথমেই আপনাকে বললাম আমাদের একটা আপনাকে কি করতে হবে, আপনার আপনার পজিশন অনুযায়ী স্পেসিফিক আপনাকে ট্রেনিং করতে হবে, বুঝতে পেরেছেন? বাট ইনিশিয়ালি ওয়েন আই এম স্টার্টিং দ্য ট্রেনিং, সো ফাউন্ডেশন আপনার সেম। আপনাকে একটা 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 টাইমের পর আপনাকে আরো মোর স্পেসিফিক দিকে যেতে হবে। মানে অমিত যে প্রশ্নটা করেছিল যে বোলিং, ফিল্ডিং, ক্যাপিং এন্ড ব্যাটিং, মানে কন্ডিশনিং কিরকম হবে, আমি ওটাই বলতে চাইছি। হ্যাঁ ডেফিনেটলি হ্যাঁ। একটা ফাস্ট বোলার যে ট্রেনিং করবে একটা উইকেট কিপার সেম ট্রেনিং কখনোই করবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, ওকে। এর একটা ফাস্ট বোলারের ধরুন আমাকে অনেক বেশি এক্সপ্লোসিভ মুভমেন্ট দরকার, রাইট? এক্সপ্লোসিভ মুভমেন্ট বলতে কি বোঝো? এটা কিন্তু জিজ্ঞেস করবে অনেকে, এক্সপ্লোসিভ মুভমেন্ট এক্স্যাক্টলি মানে কি? এক্সপ্লোসিভ মুভমেন্ট যে মুভমেন্ট আমি খুব ফাস্ট অ্যান্ড রিপিটেডলি করতে পারি, মানে পাওয়ার ডেভেলপমেন্ট দরকার, বুঝতে পেরেছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, টাইপ অফ স্ট্রেংথ। ওকে। একটা উইকেট কিপারের খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রিয়াকশন, কুইক রিয়াক্ট করা, কুইক রিফ্লেক্স বোথ সাইডস, কারেক্ট। কুইক মুভমেন্ট এবিলিটিস গুলো, ল্যাটারাল মুভমেন্ট, রাইট? তো ওর একটা উইকেট কিপারের খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওর স্ট্রেংথ বেস, ম্যাক্স স্ট্রেংথ। কেন একটা উইকেট কিপার যদি একটা দিনে 90 ওভার আপনাকে কিপিং করতে হয়, আপ কতবার ডাউন করতে হবে প্রত্যেকটা বল। হয়, রাইট? সো এই জিনিসগুলো স্পেসিফিসিটি। বাট আমি আপনার তাও একটা কথা বলছি, ইনিশিয়ালি ওয়েন স্টার্টেড আপনার ফাউন্ডেশন আর সেম, আপনাকে ফাউন্ডেশন সেম। তো আচ্ছা, ওয়ান্স আই বিল্ড দ্য ফাউন্ডেশন দেন উই মুভ টু দ্য স্পেসিফিক ট্রেনিং অ্যান্ড অল, রাইট? আর হ্যামস্ট্রিং ইনজুরিটা বেসিক্যালি হয় ল্যাক অফ স্ট্রেংথ, পশ্চাৎ স্ট্রেংথের জন্য, ল্যাক অফ স্ট্রেংথের জন্য মানে হয়। এটা কি ট্রেনিং টেকনিকের ডেফিসিয়েন্সি বলতে পারো? 100% আমি টোটালি এগ্রি। এটাই আমার জানা ছিল, কারণ আমি কলকাতায় দু একটা কোচিং সেন্টারে ঘুরে বেড়াই, দক্ষিণ কলকাতায়, আমার বন্ধু বান্ধব ছেলেমেয়েরা আছে। wrong and even wrong training method also, because ওকে কি ওকে। হয়, আমার যদি posterior muscle like hamstring and inferior muscle like quadriceps and posterior glutes এর যদি ঠিকঠাক ভাবে আমি স্ট্রেংথেনিং না করতে পারি, যদি ইমব্যালেন্স থাকে, তখনই আমার হ্যামস্ট্রিং ইনজুরিটা হয়। কারণ আমি বেশিরভাগ কোচিং সেন্টারে দেখি, আমি নাম নিচ্ছি না অ্যাগেন কোনো কোচিং সেন্টার, কিন্তু আমি শুনতে পাই আমার বন্ধু বান্ধবের ছেলেমেয়েরা যারা এখন 17-18 অনেকেরই আছে, কারণ আমাদের বয়সটা 50 পেরিয়ে গেছে, তো তাদের ছেলেমেয়েরা অনেকেরই দেখতে পাচ্ছি হ্যামস্ট্রিং ইনজুরি হচ্ছে, এবং এটা আমি বুঝতে পারছি না কেন হচ্ছে। দেখুন, কোচিং ক্যাম্প লেভেলে স্বাভাবিক ইনজুরি গুলো হওয়া, বিকজ এখানে তো আপনি অত প্রফেশনাল লোকজন পাবেন না যারা আপনাকে ঠিকঠাক ভাবে গাইড করতে পারে, বুঝতে পেরেছেন? তো এইসব মানে ক্ষেত্রে তার মানে আমি একটু ফল্টি টেকনিক নিয়েই বড় হচ্ছি। হ্যাঁ, দেখুন এইগুলো তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না ফল্টি না টেকনিক, এক্স্যাক্টলি বলা উচিত না, হ্যাঁ বুঝতে পেরেছি। বাট গ্রাসরুট লেভেলে আপনাকে আপনি যেমন খুব ভালো প্রফেশনালের সাথে কাজ করলে এই জিনিসগুলো হয় না। এইটা আমি অনেকেই বলেছি, আমি বলেওছি নিজে। লাস্ট যেটা এই প্রশ্ন আমার দিক থেকে, এটা এই প্রশ্ন নিয়ে করেন যে একজন উইকেট কিপারে, আমি বারবার বলছি কারণ আমার বেশ কিছু বন্ধু ছেলেমেয়েরা উইকেট কিপার হচ্ছে, উইকেট কিপারের বডি টর্সো নিচের পোর্শন, লোয়ার বডির এক্সারসাইজ কি বেশি দরকার একটা ফাস্ট বোলারের কম্পেয়ার টু ফাস্ট বোলার? মানে বডির নিচের পোর্শনের স্ট্রেংথেনিং কি বেশি দরকার, যেহেতু সে উদ্বোস করছি 540টা ডেলিভারি? দেখুন, একটা উইকেট কিপারের ফাংশনাল স্ট্রেংথ খুব 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 প্রয়োজন, বিকজ ওর মাঠে ওর যে ধরনের, যখন ডিউরিং দ্য ফিল্ডিং ওর যা অ্যাক্টিভিটিস, ওর যে মুভমেন্ট প্যাটার্ন মাঠে, তো এর জন্য ডেফিনেটলি আমার ফাংশনাল মুভমেন্ট যেগুলো থাকে, স্পেশালি আমি নিচু হচ্ছি, ধরছি, স্কোয়াট করছি, যেমন সামনে যাচ্ছি, লাঞ্জিং প্যাটার্ন, স্কোয়াটিং প্যাটার্ন, হিঞ্জিং প্যাটার্ন, এইগুলোকে অনেক বেশি স্ট্রং করতে আপনাকে হবে। নাহলে কি হবে, আপনার আলটিমেট আপনার পারফরমেন্স এফেক্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এটা বলে না, আমার ক্যাপাসিটি, আই হ্যাভ টু বিল্ড দ্য ক্যাপাসিটি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা আমি বুঝতে পারলাম। এবং আমি রাহুল আপনাকে একটা কথা বলছি, কিন্তু আপনার অনলি ট্রেনিং করে, জিমে ট্রেনিং করে, মাঠে দৌড়ে হবে না, দ্যাট ইজ নেসেসারি, বাট এর সাথে আপনার স্কিলকে কোরিলেট করতে হবে, বুঝতে পেরেছেন তো? নাহলে আপনি কখনোই একটা আপনার পারফরমেন্সকে এনহ্যান্স করতে পারবেন না। এই প্রশ্নটা স্কিল এবং এনহ্যান্সমেন্টের পরের দিকে আছে, সেটা সুদীপ করবে। থ্যাংক ইউ সো মাচ। আমার দিকের প্রশ্ন শেষ। সঞ্জীব, থ্যাংক ইউ। সুদীপ, ইউ ক্যান টেক ওভার নাও। Thank you, Rahul. Hello, Sanjeev da. It's nice to have you. আজকে thank you so much for joining us. আমার প্রশ্ন হচ্ছে এই ইনজুরি স্পেসিফিক একটা প্রশ্ন আছে যে
আমরা তো দেখছি আমাদের অনেক ফাস্ট বোলার্সরা যেমনি খুব ইনজুরি প্রোন, খুব প্রমিসিং ফাস্ট বোলার্স আসছে, বাট দে আর গেটিং ইনজোর্ড। আর তারপর তো আমি এই এনসি এর ব্যাপারে এখানে একবার একটু একটা প্রশ্ন ছিল যে ওখানে যে ফাস্ট বোলারদের রিহ্যাবিলিটেশনটা ওটা কিভাবে হয় এক্স্যাক্টলি, মানে কোনো ফাস্ট বোলার সাপোজ ইনজুরি হয়ে গেলে তারপর যে ওদের রিহ্যাবিলিটেশনটা হয় ওটা কি রকম ভাবে হয় ওটা? সুবিধা, প্রথমে আমি আপনাকে বলছি যে এটা এখন এনসিএ নামটা চেঞ্জ হয়ে গেল, সেন্টার অফ এক্সেলেন্স হয়েছে। হ্যাঁ, এবার হ্যাঁ, ধরুন প্রত্যেকটা ইনজুরি একটা গ্রেড থাকে। ধরুন আমি হ্যামস্ট্রিং ইনজুরি, একটা গ্রেড থাকে, লেভেল 1 থাকে, লেভেল 2 গ্রেড থাকে, লেভেল 3 ইনজুরি আপনার হবেই। এখন একটা প্রফেশনাল ওয়ার্ল্ডে, প্রফেশনাল স্পোর্টসে আপনার ইনজুরি হবে না তো এরকম ব্যাপার না, ইনজুরি হবেই। right, কিন্তু ওটা আপনাকে কত তাড়াতাড়ি আপনি ইনজুরি থেকে কামব্যাক করছেন ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি যদি ফিট থাকি আমার রিকভারি প্রসেসটা অনেক তাড়াতাড়ি হবে, বুঝতে পেরেছেন তো? okay, সেকেন্ড, এটা একটা একটা সিস্টেমের মাধ্যমে কাজ হয়। ওখানে একটা স্পোর্টস সায়েন্স টিম থাকে, তো ওরাই পুরোটা দেখে, যে টিমকে হেড করে একজন ডক্টর, স্পোর্টস মেডিসিন ডক্টর, দেন ফিজিওথেরাপিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, অ্যান্ড আরও টিম যারা আছেন তারা একসাথে মিলে কাজ করেন। ফার্স্ট কাজ থাকে ডক্টর অ্যান্ড ফিজিও, যে কাজটা হওয়ার পর দেন আসে রিটার্ন টু প্লে। যখন স্টার্ট হয় তখন ওদের সাথে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ জুড়ে যায়। সো জুড়ে গিয়ে একটা প্রসেসের মাধ্যমে, একটা লং টার্ম প্রসেসে, সেটা ইনজুরির ওপর ডিপেন্ড, নেচারের ওপর ডিপেন্ড করে nature of it. কতদিনে রিকভার করবে তার উপর ডিপেন্ড করে সেই কাজগুলো চলতে থাকে। আচ্ছা, তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে আজকে স্পোর্টস যে জায়গায় দাঁড়িয়ে গেছে, চলে গেছে, আমি যতই ফিট থাকি, ইফ আই নট হ্যান্ডেল প্রপারলি, আমার ইনজুরির চান্সেসটা থাকবেই। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এই সঞ্জীব, আচ্ছা সঞ্জীব দা, আরেকটা প্রশ্ন, এই আপনার এই সেন্টার অফ এক্সেলেন্সের বিসিসিআই, এটা মানে এটা আমাদের যে দিস ইজ অলসো পার্ট অফ দ্য, মানে আমাদের তো এই বিসিসিআই সাথে কোঅর্ডিনেট করে এটা পুরোটা হয়, তো এই হ্যাঁ, ফাংশনিংটা এটা বিসিসিআই নিজের নিজের নিজস্ব নিজস্ব এটা। তো এখানে পুরো যে চোট আঘাত যত রকম হচ্ছে এটা, আই মিন এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, মানে করা হয় মানে প্রফেশনালি, মানে মানে এই সাপোজ আপনাকে বললাম একটা স্পোর্টস সায়েন্স টিম আছে, ওই টিমটা হ্যান্ডেল করে, যে আচ্ছা, টিমে ব্যাটসম্যান বোলার বা এদের সবার জন্য কি আলাদা সেট অফ ডক্টরস আছে নাকি না পুরো না 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 ওভারঅল না জন্য এটা? ওভারঅল একজনই থাকেন। আচ্ছা, তো ওখানে একজন স্পোর্টস সায়েন্স যে হেড থাকেন, স্পোর্টস সায়েন্সের হেড যে থাকে বেসিক্যালি হচ্ছে ডক্টর থাকে, স্পোর্টস মেডিসিন ডক্টর, দেন ফিজিওথেরাপিস্ট থাকে, গ্রুপ অফ ফিজিওথেরাপিস্ট, গ্রুপ অফ এসএনসি কোচ, কার ডিফারেন্ট ডিফারেন্ট দায়িত্ব থাকে, তো ওকে, ওকে, এরাই হ্যান্ডেল করে, বুঝতে পেরেছেন তো? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমার নেক্সট প্রশ্নটা সঞ্জীব দা, যেমনি আমরা দেখছি, আপনি কিছুক্ষণ আগেও বললেন এখন আমরা প্রায় 300 দিন ক্রিকেট খেলছে ক্রিকেটার্সরা, দে আর মানে টু বিজি। বোধহয় তো এই 300। এত বিজি শিডিউলের মধ্যে এখানে এরা কন্ডিশনিংটা এদের কিভাবে এরা শিডিউল করে নিজেদের দেখুন, কন্ডিশনিং? আপনি যে 300 দিন ক্রিকেট খেলছেন ওর ভেতরে ট্রাভেলিং থাকছে, হ্যাঁ, রাইট? ট্রাভেলিংও থাকছে, হ্যাঁ, আমি হ্যাঁ। হয়তো আজকে অস্ট্রেলিয়াতে খেলছি, 1 মাসের ভেতর আবার ইংল্যান্ডে খেলছি, আবার ইংল্যান্ডে এসে খেলছে, দুবাইতে খেলছি। হ্যাঁ, তো হ্যাঁ, ক্লাইমেটে অনেক চেঞ্জ থাকে, তো এইগুলো একটা রুটিনের মাধ্যমে হয়, একটা সবার যে যার সবাই প্রফেশনাল ওখানে, হ্যাঁ, হ্যাঁ, সবাই যে যার কাজটা জানে, কিভাবে কাজ করতে হয়। সবার ভেতরে ধরুন সেইভাবে প্ল্যানিং করেই চলে। এই প্ল্যানিংটা হেড কোচের প্ল্যানিং থাকে, হেড কোচ প্ল্যানিংটা করে সেভাবে চলতে থাকে। তার মধ্যে আপনাকে ট্রাভেলিং থাকে, রিকভারি থাকে, ট্রেনিং থাকে, প্র্যাকটিস থাকে, দেন ম্যাচ থাকছে, মানে এত কিছু থাকে। রাইট, ফার্স্ট আপনি খেলছেন, দেন রিকভারি, দেন ট্রেনিং, দেন ট্রাভেলিং, দেন এগেন সেম সাইকেলে চলতে থাকে। সেম সাইকেল, একটা সাইকেলে চলছে। ধরুন আজকে আমি বম্বেতে খেলছি, আমি 2 দিন পর আমি গিয়ে আবার গুয়াহাটিতে খেলবো। সো হুম, হুম। খেলার পর রিকভারি থাকে, দেন ট্রাভেলিং থাকে, দেন পৌঁছাচ্ছি, দেন এগেন রিকভারি, দেন ট্রেনিং, দেন ম্যাচেস, মিটিং। সো অনেক কিছু থাকে মাঝখানে। ছোট্ট প্রশ্ন ছিল সঞ্জীব, ছোট্ট, সেটা হচ্ছে এই যে ডিফারেন্ট ওয়েদার কন্ডিশন, ধরো ইংল্যান্ডে খেলছে, তারপর আবুধাবিতে খেলছে, পাকিস্তান আবুধাবিতে প্রচুর খেলে, ইংল্যান্ড আজকাল আবুধাবিতে খেলছে, এই যে ওয়েদার টেনিং, কারণ আমি দুবাইতে গেছি বেশ কয়েকবার, এই যে গরম, এই যে 37 ডিগ্রি, তারপরে সঙ্গে সঙ্গে 22 ডিগ্রি, তারপর অস্ট্রেলিয়াতে ধরো 21 ডিগ্রি, তো এই যে টেম্পারেচার কন্ডিশনিং, এটাও কি তোমার এই পার্ট অফ দি ট্রেনিং এর মধ্যে থাকে উইথ দি হেড কোচ, মানে ওয়েদার চেঞ্জতে বডি কিভাবে নিচ্ছে সেটা কি তোমরা করো? ট্রেনিং এর তো আপনার কাছে তো শিডিউল গুলো থাকে, আপনি আগেই জানতে পারছেন আমার আজকে খেলা, আমি দুবাইতে খেলবো, দেন ইংল্যান্ডে চলে যাচ্ছি। তো দিস অ্যাডাপ্টেশন, রাহুল দা, নাথিং এলস। ওকে, এটা হ্যাঁ, ওই অ্যাডাপ্টেশনটাই বলি, মানে এটা শরীরটা তখন সাথে তোমার রেডি আছে, আমি শরীরটা টেম্পারেচার চেঞ্জ রেডি আছে অ্যাডাপ্ট করবো বলে। দেখুন, আমি যদি ফিট থাকি আমার অ্যাডাপ্টেশনও ভালো থাকবে।
মানে আমি 40 ডিগ্রিতে আমির শাহিতে বল করতে পারছি, আবার আমি 18 ডিগ্রিতেও ইংল্যান্ডে বল করতে পারবো দুদিন পরে গিয়ে। দ্যাট ইজ এ ফিটনেস। এখানে এটা এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু ঠিক আগে আছে, হতো না, এটা কিন্তু আগেকার ক্রিকেটে হতো না, বুঝলে? আগে ক্রিকেটে কিন্তু অনলি শীতকালে খেলতেন, হার্ডলি গরমকালে খেলা হতো। হ্যাঁ এই টেম্পারেচার ক্লাইমেটটা বডি কিভাবে, মানে তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পারছি, মানে বডিটা তৈরি আছে, তখন বডি তৈরি আছে, ইফ আই এম ফিট, আমার ফিট, অ্যাডাপ্টেশনটাও বেটার থাকবে। মানে ইভেন ক্লাইমেট চেঞ্জও বেটার থাকবে। বেটার থাকবে। মানে আমার ধরো, হ্যাঁ বলো বলো। টাইম জোন চেঞ্জ হয়ে যায়। আপনি অস্ট্রেলিয়া থেকে আসলেন, আপনি হ্যাঁ, ইন্ডিয়াতে আসলেন, হুম, ইন্ডিয়াতে এসে কি হতো, আগে 10 দিন সাড়ে পর সাড়ে 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 4 ঘন্টা গিয়ে গেল সাড়ে ইন্ডিয়া। 4 হ্যাঁ, ঘন্টা ডিফারেন্স, হ্যাঁ। 3-4 দিন আপনার তো টাইম জোনটাকে ম্যাচ করতে লেগে যাচ্ছে না? ম্যাচ করতে লেগে যাচ্ছে, কারেক্ট আমরা কারেক্ট, যারা ট্রাভেলিং করে ফ্রিকোয়েন্টলি, তারা বুঝতে পারে ব্যাপারটাকে। তো বুঝতে পারলাম। স্লিপিং প্যাটার্ন, আপনি আইপিএল খেলছেন, আইপিএল খেলা শেষ করে 1টার সময় হোটেলে ফিরছেন, হুম, তো আপনি 1টার সময় হোটেলে ফিরে আপনার বডির কোর টেম্পারেচার হাই থাকছে, আপনার ঘুমোতে ঘুমোতে 2টো থেকে 3টে বাজছে, 3টে আপনি হচ্ছে, উঠছেন আবার নেক্সট ডে 12টা-1টার আগে, যদি ঘুম ঠিকঠাক না হয় তো আপনার বডি হুম, রিকভার করবেন না। আইপিএল শেষ হলো, দেখা গেলো 4 দিন পর আপনাকে টেস্ট ম্যাচ খেলতে হচ্ছে, হুম, খেলা শুরু হুম, সকাল হুম, হুম, 9টা বা 9:30। তার মানে আমার যেটা জানার ছিল সেটা আমি উত্তর পেয়ে গেলাম, যে বডিটা ওই লেভেলে রেডি থাকে টেম্পারেচার ক্লাইমেট চেঞ্জের জন্য, রেডি থাকে মানে কি, আপনাকে রেডি রাখতে হবে, আপনাকে রাখতে হবে। ঠিকঠাক ভাবে ট্রেনিং করে বডিকে রিকভার করে। দেখুন, আমি খুব ট্রেনিং করলাম, খুব লিফট করলাম, খুব রানিং হুম, করলাম, আমি হুম, স্ট্রেচিং করলাম না, তার সাথে আপনাকে বডিটাকে ঠিকঠাক ভাবে রিপেয়ার করতে হবে, মানে রিকভার করতে হবে। আপনার হুম, খুব ভালো নিউট্রিশন প্ল্যান থাকতে হবে, আপনাকে খুব ভালো স্লিপিং প্যাটার্ন রাখতে হবে। আমি কেন বলছি, এই ইংল্যান্ড ইন্ডিয়াতে 4-1 যেটা এসে হারলো না লাস্ট সিরিজটা, হোম সিরিজ যেটা, যেটা কোহলি খেললো না ওই পিতৃত্বের ছুটির জন্য, সেই সিরিজে কিন্তু ইংল্যান্ডের দুজন স্পিন বোলার, আমি নাম নিচ্ছি না, ওদের কিন্তু মানে বমি টমি গরম লেগে গেছিল, মানে এত এক্সপিরিয়েন্স স্পোর্টস সায়েন্স হওয়ার পরেও। আমি এটা কেন এই এটা প্রশ্নটা করছি, যে ইংল্যান্ড থেকে এসে ওরা জানে ইন্ডিয়ার টেম্পারেচার কি, কিন্তু ইন্ডিয়াতে অসুস্থ হয়ে পড়ছে, কেন হলো এটা? হ্যাঁ, বাট ওরা হতে পারে, আমি বলছি না যে হবেই না রাহুল দা, এরকম কোনো হার্ড না রুল নেই। কিন্তু কিন্তু সায়েন্স তো অনেক এগিয়ে গেছে সঞ্জীব, আমি তো সেই জায়গায় কন্ডিশনিং তো সঙ্গে তো বিশাল বিশাল কন্ডিশনার অনেক লোক আসছে সঙ্গে টিমে, তাহলে টেম্পারেচার ম্যাচটা কেন করতে পারছে না, আমার একটা বিরাট প্রশ্ন এখন। টোটালি এগ্রি। হ্যাঁ, আপনাকে একজন দুজনকে দেখে তো আপনি কখনো ডিসাইড করবেন না। ওদের হয়তো দেখুন প্রিভিয়াস ডে কি ছিল, লাস্ট 2 দিন ধরে ওদের শরীরের কি অবস্থা ছিল, ওদের হ্যাঁ, বডি। যে দুজন অসুস্থ ছিল তারা দুজনেই 35-এর ওপরে, কিন্তু উইচ না না, কামস ব্যাক এগেইন টু দি পজিশন, যে বয়স করলে কিন্তু মানে কিরকম প্রবলেম গুলো হচ্ছে, ইয়াংদের কিন্তু সেটা হয়নি। সেটা তো সেটা সেটা আমি বলছি না ডেফিনেটলি। তো আমি বলতে চাইছি ওদের বডি 2 দিন, তার একদিন আগে দেখুন কি ঘুম হয়েছিল, রাইট? মানে স্পেসিফিক্সটা দেখতে হবে, স্পেসিফিক্স দেখতে হ্যাঁ, হবে। বডিটা কি ঠিকঠাক রিকভার ছিল, স্লিপিং প্যাটার্ন কি ঠিক ছিল, ওদের ফুড কি নিয়েছিল, ওদের ট্রেনিং হ্যাঁ, কি অনেকগুলো ব্যাপার আছে, আমি খুব অবাক হয়ে গেছিলাম সঞ্জীব ওই সময়, তুমিও বুঝবে, লাস্ট দুটো টেস্ট ম্যাচ যে দুটো ইংল্যান্ড হারলো, দুজন স্পিনার ইনজিওর্ড, মানে অসুস্থ হয়ে পড়লো, আমি অবাক হয়ে গেলাম যে এখনো বমি করছে ইন্ডিয়াতে এসে 3 সপ্তাহ ধরে খেলে। 3 স্টেপ ব্যাকে চলে যাবেন, গিয়ে দেখলে বুঝতে পারবেন আপনি যে ওরা হ্যাঁ, কি কন্ডিশনে ছিল তখন। যদি ঠিকঠাক কন্ডিশনে, যদি আপনার প্রিভিয়াস ডে আমার স্লিপিং কি ছিল, আমি কি খেয়েছিলাম, রাইট, হুম, আমার থট প্রসেস মানে কি ছিল, আমার বেশি অ্যাংজাইটি ছিল কিনা, ছিল কিনা, ট্রেনিং কি ওভার ট্রেন করেছে কিনা, বডি কি ওভার ট্রেন ছিল, বডিতে কতটা পরিমাণে স্ট্রেন ছিল। তো এইগুলো সব ডেটাগুলোকে দেখলেই আপনি বুঝতে পারবেন। ডেটা, এক্স্যাক্টলি, ডেটা থাকতো। থ্যাংক ইউ সো মাচ সঞ্জীব, ওভার টু ইউ সুদীপ। সঞ্জিত দা, আমার একটা প্রশ্ন আছে, এটা একটু আউট অফ দ্য কনটেক্সট। এখানে পরিবারের যে জেনেটিক্স এর উপর কি কিছুটা নির্ধারণ হয় যে সন্তান ক্রিকেট খেলতে পারবে কিনা, বা এর এর উপর কোনো স্টাডি আছে কি কিছু এরকম? দেখুন, আমি যেটা বিলিভ করি যে হ্যাঁ, হ্যাঁ, জেনেটিক্যালি কি হতে পারে, ধরুন স্ট্রাকচারাল সেম হতে পারে, হ্যাঁ, রাইট, হ্যাঁ, আমার কার্ডিওভাস্কুলার সিস্টেমের এফিসিয়েন্সি ভালো হতে পারে। মানে ধরুন আমি খুব ভালো রানিং করি, আমার ছেলে বা মেয়ে এরাও ভালো রানিং করতে পারে, বাট হ্যাঁ, আমার স্ট্রাকচার, আমি খুব স্ট্রং বিল্ড, আমার চাইল্ড হয়তো অনেক স্ট্রং হবে। দ্যাট ইজ হ্যাঁ, জেনেটিক্যালি হ্যাঁ, চান্সেস থাকে। জেনেটিক্যাল। আর এটা জেনেটিক্যাল কোনো অনেক ডিজিজ থাকলে তাহলে কি কোনো ওটার উপর এফেক্ট করতে পারে, মানে অ্যাজ এ ক্রিকেটারের ওর অ্যাম্বিশনের উপর, বা খেলতে পারবে না, কিনা, কতটা এটা খেলবে সেরকম? একটা ক্রিকেটার, একটা স্কিল বেস গেমে আমি বিলিভ করি যে ইটস অল অ্যাবাউট আপনি ওকে কিভাবে তৈরি করছেন, বুঝতে পেরেছেন তো? তো ওর কি উইলিংনেসটা কি আছে,
ওর প্রসেসটা ঠিক আছে কিনা তার উপর ডিপেন্ড করছে। আমার মনে হয় না খুব একটা জেনেটিক্যালি আমি ব্যাটসম্যান বা খুব ভালো ব্যাটিং করতাম, আমি ইন্ডিয়ার হয়ে খেলেছি, ইন্টারন্যাশনাল অনেক সাকসেসফুল, আমার হ্যাঁ। চাইল্ড হয়তো সেরকম হতে না পারে। সেটা তো আমরা দেখেওছি, এক্সাম্পল আছেও যে সেরকম পরের আমার জেনারেশন মনে হয় না ততটা এটা এটা সাকসেসফুল এটা বেসিক্যালি এটা রিসার্চ বেস, কোনো কিছু দ্যাট বেস নেই। কিছু হ্যাঁ, নেই। আমার স্ট্রাকচার বিল্ড, আমি যদি স্ট্রং বিল্ড, মাই চাইল্ড স্ট্রাকচারটাও স্ট্রং বিল্ড হবে। এটা দ্যাট ইজ আ রিসার্চ বেস। দ্যাট ইজ দ্য রিসার্চ বেস। বুঝতে পেরেছেন তো? ওকে। এখানে আমার একটা জিনিস বলার ছিল সঞ্জীবদা, যে আমি অনেক ইন্টারভিউ বা অনেক জায়গায় করেছি, ধোনির নাকি লোয়ার সাইড অফ দ্য বডিতে ওর নাকি এক্সট্রা অর্ডিনারি জোর। তো অ্যাজ কম্পেয়ার টু এনি আদার উইকেট কিপার অর এনি আদার অ্যাথলিটস ইন্ডিয়াতে, বা ইভেন নীরাজ চোপড়ার হাতের যে বায়োমেকানিক্স, সেটাতে দেখা গেছে যে ওর ওর বায়োমেকানিক্স অ্যাজ কম্পেয়ার টু আদার জ্যাভেলিন থ্রোয়ার অনেকটাই ডিফারেন্ট। তো এইটা, এই যে সুদীপদার যে কোশ্চেনটা ছিল যে জেনেটিক্স যে ব্যাপারটা, তো এইটা তো অবভিয়াসলি দেখুন, যদি এই জিনিসটা কারোর স্পেসিফিক কেউ যদি অ্যাডভান্টেজ পেয়ে যায় থ্রু জেনেটিক্স, তো এই এই জিনিসটাকে কেউ ইউজ করতে পারে। মানে ধরুন তার বাবা, মানে জাস্ট কথার কথা, ধরুন ধোনির যদি কোনো সন্তান হতো বা ওর যে মেয়ে হয়েছে, এরকম কি হতে পারে যে ওর নেক্সট জেনারেশন, মানে বলা বাহুল্য যে ওরা ভালো স্পোর্টসে হবেই, এরকম কিছু কিছু বলা যায় কি স্পোর্টসে? আমি কি বললাম না, প্রথমে আমি একটা কথা বললাম, জেনেটিক্যালি হয়তো আমরা স্ট্রং বিল পেতে পারি, রাইট? এবং সেটা হয়তো ধোনির ক্ষেত্রে হয়েছে, আপনি যেটা বললেন ধোনির যে ব্যাপারটা, আর নীরাজ চোপড়ার ক্ষেত্রেও সেটা হয়েছে। নীরাজের বিল বলতে কি, আর্ম স্পিড, ও যখন থ্রো করছে, ওর ওর ফাইবার টাইপ, ওর অনেক বেশি ফাস্ট টুইচ ফাইবার ওর কাছে আছে, সেটা হয়তো জেনেটিক্যালি পেয়ে থাকতে পারে। হ্যাঁ, সেটা নিয়ে অলরেডি কিন্তু কথাবার্তা চলছে সঞ্জীব হ্যাঁ, পৃথিবীতে, যে নীরজ চোপড়ার এই জায়গাটা একটু এক্সট্রা স্ট্রং অন্য জ্যাভলিনদের তুলনায়। সেটাও জেনেটিক্যালি পেতে পারে, ওটা ওটা অসম্ভব কিছু না। এইটার প্রতি আমার অতটা নলেজ নেই, মানে আমি জানি না নীরাজ চোপড়ার ব্যাপারে, আমি রিসার্চ করে দেখিনি। বাট আমরা জেনেটিক্যালি কি জিনিসগুলো পেতে পারি, আমরা অনেক বেশি ভালো গুড স্ট্রাকচার বিল্ড আমরা হতে পারে। আমাদের ফাইবার, আমাদের ফাস্ট টুইচ ফাইবার আছে, স্লো টুইচ ফাইবার আছে। ইফ আই গট মোর ফাস্ট টুইচ ফাইবার, তো আমার কি হয়, আমার স্পিড এবিলিটিস গুলো ভালো হয়। সো সেখান থেকে আমার যদি চাইল্ড হয়, সেটাও তার ক্ষেত্রে ফাস্ট টুইচ ফাইবারের পরিমাণটা বেশি থাকতে পারে, রাইট? ডমিনেটেড হতে পারে, ফার্স্ট ইজ ফাইবার বেশি থাকতে কি বলছি, ডমিনেট হতে পারে, আর সে স্ট্রং বিল্ড হতে পারে। তো এই যে কি বলবো, এই স্পেসিফিক জিনিসগুলো চান্সেস থেকে যায়, বুঝতে পেরেছেন? বাট আমার মনে হয় না আমি জোরে বল করতাম, আমার ছেলে বা মেয়েও জোরে বল করবে, বা সেম ব্যাপার। না না, সেটা তো বোঝাই যায়। না, আমি যে জিজ্ঞেস করলাম, মানে তাদের কি কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়, বা ওটাই জাস্ট আমার প্রশ্ন ছিল, আপনি যেটা আনসারটা দিলেন। থ্যাংক ইউ। অমিত, এবার ওভার টু ইউ ফর ইউর সেট। আচ্ছা, আমি আমি কোশ্চেন করবো। হ্যাঁ, এবার তোর সেট, লাস্ট সেট ওকে তোর। ওকে। আচ্ছা, তো আমার এখানে দুটো কোশ্চেন আছে মেইনলি। সেটা হলো এই যে আমরা যখন ওয়ার্ম আপ করি বা কুল ডাউন করি, তো এইটাতে কতটা হেল্প করে আমাদের বডি রিকভার করার জন্য। আর এই যে এখন খুব শোনা যায় যে কোনো ম্যাচ খেলার পর, শুধু ক্রিকেটের না, আমি অনেক অনেক জায়গায় শুনেছি, টেনিসে শুনেছি, যে আইস বাথিংটা খুব ইম্পর্টেন্ট। এসে তো গেছেন? এটা আপনার কি মনে হয় দাঁড়ান, একটু যে নিচে দাঁড়ান। আইস বাথিং বা এই ব্যাপারটা, ওয়ার্ম আপ কুল ডাউন, এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট একটা লেভেলে গিয়ে? ওয়ার্ম আপ করাটা কি আছে, ওয়ার্ম আপ আমরা কেন করি জানতে হবে। আমি ধরুন কোনো খেলা শুরুর আগে আমি ওয়ার্ম আপ করছি, ওয়াই? বিকজ অফ আমি আমার যে মেন গেম যেটা আছে তার জন্য প্রিপেয়ার করছি। নট এ ওয়ার্ম আপ, ইজ এ প্রিপারেশন সেশন, যেটা প্রাইমিং বলতে পারি আমরা, রাইট? আমরা ওয়ার্ম আপ করছি, এবং ওয়াই আমরা ওয়ার্ম ডাউন করি, ওয়ার্ম ডাউন করি বডিটাকে আবার সেম জায়গায় নিয়ে আসার জন্য, বুঝতে পেরেছেন? মানে আমি যখন ক্রিকেট খেলছি বা কোনো গেম খেলছি, আমার বডি কি হচ্ছে, আমার বডির কোর টেম্পারেচারটা বাড়ছে, এর ফলে কি হচ্ছে, আমার বডি একটা ক্যাটাবলিক ফেজে যাচ্ছে, ব্রেকডাউন ফেজে যাচ্ছে। তো তার জন্য আমার বডিতে ডিহাইড্রেশন হচ্ছে, রাইট? তো আমাকে হাইড্রেট লেভেলটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে, আপনাকে বডির কোর টেম্পারেচারটাকে ডাউন করতে হবে, এনে বডিটাকে আবার সেম জায়গায় ফিরিয়ে আনা, দেন নেক্সট ডের জন্য বডিটা আবার যেন ঠিক জায়গায় থাকে। আর ওয়ার্ম আপটা আমরা এই কারণে করি যে আমি ধরুন কোন ম্যাচ খেলছি বা প্র্যাকটিস করছি, তার আগে আমাকে বডিটাকে মেন গেমটার ভেতরে ঢোকার জন্য আমরা ওয়ার্ম আপটা করি। এর জন্য ওয়ার্ম আপটাকে আমরা ভাগ করে নিই, জেনারেল ওয়ার্ম আপ, দেন স্পেসিফিক ওয়ার্ম আপ, রাইট? আইস বাথটা করি বডির কোর টেম্পারেচারটাকে ডাউন করার জন্য। ধরুন
আমার বডিতে যখন কোর টেম্পারেচারটা বাড়ে খেলার ফলে, তো বডিতে কি হয়, ফার্স্ট বডি ডিহাইড্রেট হয়, তো দেন কোর টেম্পারেচারটা বাড়ে, কোর টেম্পারেচারটা বাড়লে কি বডি একটা ব্রেকডাউন ফেজে থাকে, বুঝতে পেরেছেন? সো ক্যাটাবলিক ফেজে থাকে, তো তখন বডির ফেজে থাকে, তো আমাকে বডিকে অ্যানাবলিক ফেজে আনতে হবে, বডিকে কোর টেম্পারেচারটাকে নর্মাল করতে হবে, তার জন্য আমরা আইস বাথটা নিই। ইটস কোল্ড ওয়াটার ইমার্শন। ওকে, ওকে, ওকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হলো এখন এখন কি মানে খেলা মানে খেলাধুলোর জন্য খাওয়াটা কতটা ইম্পর্টেন্ট, মানে ডায়েটিং বা নিউট্রিশন যে জিনিসগুলো, সেই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট? মানে আমরা যদি প্রপার ডায়েট চার্ট, এরকম আগে শোনা যেত যে আগেকার ক্রিকেটার ধরুন ব্রেটলি বা লারা, এরা ম্যাচের আগের দিন অনেক রাত অব্দি হয়তো পার্টিও করতো, কিন্তু পরের দিন সে সেঞ্চুরি করছে দেখা যাচ্ছে। এখন কি সেটা সম্ভব? মানে আমাদের এখন যা স্পোর্টস এর কম্পিটিশন বা ধরুন এখন যা টোটাল সিনারিও, খাওয়াটার উপরে কতটা মানে আমরা খাওয়াটার উপরে কতটা আমরা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স দেবো? দেখুন, আপনাকে পারফরমেন্স এনহ্যান্স করার জন্য আপনাকে ট্রেনিং করতে হবে, বডিকে রিকভার করতে হবে, এবং আপনাকে ঠিকঠাক নিউট্রিশন নিতে হবে। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং আমি বলবো কন্ট্রোল ডায়েট, মানে আপনাকে ঠিক সময় ঠিক জিনিসটা খাওয়াটা ইম্পর্টেন্ট। আমি এটা খাবো না, ওটা খাবো না, আমাকে জানতে হবে আমার কোন জিনিসটা ঠিক খাওয়া, কোনটা আমাকে হেল্প করবে না। আর দেখুন, আগেকার দিনে এসব কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ার যারা আছে তারা করতো, ও তাদের ক্রিকেট ক্যারিয়ারটা দেখুন কতদিন গেছে, তা যারা যারা করেছে এরকম ভাবে নাইট ক্লাব, ভুলভাল লাইফস্টাইল, তাদের ক্যারিয়ারটা দেখুন, আর যারা করেনি ডিসিপ্লিন থেকে তাদের ক্যারিয়ারটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কি হচ্ছে। আচ্ছা, এই যে এখন নতুন একটা খুব জিনিস শুরু হয়েছে, আমরা ভিগান ডায়েট করি, যেরকম নোভাক জোকোভিচ, তারপরে বিরাট কোহলি, এরা এলিট লেভেলের স্পোর্টস পার্সন। এরা আমি তো শুনেছি ইনফ্যাক্ট নোভাক জোকোভিচ নাকি একটা স্পেশাল চিজ খায়, যে চিজটা শুধু ডাঙ্কি চিজ বলে, সেটা পৃথিবীতে নাকি শুধু একটা জায়গায় বানানো হয় আর সেই ফার্মটাকেও কিনে নেয়। তো ও বলেন যে ওর বডিতে যে আমরা যে ভেগান ডাইটটা করার জন্য, ও যে ধরুন লাস্ট অলিম্পিক্সে টেনিসে সিঙ্গলসে গোল্ডটা পেলো, বা যদি এখনো এই প্রত্যেকটা গ্র্যান্ড স্লামে সেমিফাইনাল অব্দি খেলছে বা ফাইনাল অব্দি পৌঁছাচ্ছে, তো এইটা বিরাট কোহলির ক্ষেত্রেও এখনো যে ফিজিক্যাল ফিটনেস, ভেগান ডায়েট করে রানিং বিটুইন দ্য উইকেটস, যে কোনো মানে আমাদের ধরুন ইয়াংস্টারদের কম্পিট করতে পারে। তো এই ভেগান ডায়েটটা কি নর্মাল, বা একটা ধরুন একটা নর্মাল ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান একটা ডায়েটের সাথে কি কিছু কিছু অ্যাডভান্টেজ রাখে? না না, আমি আপনাকে একটাই কথা বললাম, দেখুন, আপনাকে আপনাকে আগে জানতে হবে যে এই নিউট্রিশনের কাজটা কি, বুঝতে পেরেছেন? তো এটাই মেজর পার্ট না যে ভেগান ডায়েটের জন্যই ও জোকোভিচ চ্যাম্পিয়ন হয়েছে। বাট আমি জোকোভিচের একটা গল্প করছি, আমি যেটা দেখেছিলাম ওর বায়োগ্রাফিতে। ও বলেছিল ও ইনিশিয়ালি যখন স্টার্ট করে ওর টেনিস, ও ওর অতটা রেজাল্টও পাচ্ছিল না, ও খুব ওটা নিয়ে খুব ভাবতো। একদম। তো তার ফলে ও হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন টেস্টিং এর মাধ্যমে যায়, দেখা যায় যে ও ল্যাকটোজ ইনটলারেন্স। সো তখন ও যত রকম মিল্ক প্রোডাক্ট ও বন্ধ করে দেয়, দেন ওর রেজাল্ট আস্তে আস্তে শুরু করে। সো আমি কি খাবো কি খাবো না, সেটা যদি আমি স্পেসিফিক ভাবে বলি, অনেক রকম টেস্টিং এর মাধ্যমে আসতে হয়। বিভিন্ন রকম টেস্টিং করে আমি বুঝতে পারবো আমার কোন জিনিসটা খাওয়া উচিত, কোন জিনিসটা খাওয়া উচিত না, কতটা পরিমাণে খাবো। সো অনেক বেশি এগুলো স্পেসিফিক ব্যাপার, অনেক এক্সপেন্সিভ ব্যাপার। আপনি জোকোভিচ যেটা এফোর্ড করতে পারবেন, একজন নর্মাল যারা ক্রিকেটার বড় হচ্ছে বা টেনিস ক্রিকেটের প্লেয়ারদের একদম, পক্ষে একদম। সম্ভব না। তো সেখানে ও বিভিন্ন টেস্টিং এর মাধ্যমে দেখা গেছে যে ও ইজ এ মিনস ল্যাকটোজ ইনটলারেন্স। তো ওই জন্য চিজটাকে এমন ভাবে তৈরি করা হতো যে ওই জিনিসটা ওখান থেকেও ল্যাকটোজটাকে পুরোপুরি বাদ দিয়ে দেয়। তো ওর পক্ষে সম্ভব ছিল হচ্ছে আপনার আহ, ওইটাকে এফোর্ড করা, রাইট? তো আমি একদম। ইন জেনারেল প্লেয়ারদের ক্ষেত্রে আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি নিজেকে এডুকেট করা উচিত এবং নিজেকে ডিসিপ্লিন রাখা উচিত যে আমি কি খাবো না খাবো। আমার কাছে যদি সেই কন্ট্রোলটা থাকে, আমি 100% করতে পারবো। এমন কিছু নেই যে বহুত ডিফিকাল্ট জিনিস এটা খাবো না। এবং আমি অলওয়েজ বিলিভ করি নর্মাল ফুড মিনস নর্মাল যেটুখানি ওকে। আমাদের নিউট্রিশন অ্যান্ড ভ্যালুগুলো আছে, সে ঠিকঠাক খাওয়া, যেটা খাবো না খাবো না। ইফ আমাকে কোল্ড ড্রিঙ্ক, আই নো দ্যাট সুইট প্রোডাক্ট, ডায়েরি প্রোডাক্ট, এনি ময়দা আমার পক্ষে ক্ষতিকারক, আই ডোন্ট, আমি টাচ করবো না, দেখবোই না, রাইট?
সুগার ইজ এ পয়জন, আমি দেখবোই না সুগারের দিকে, ডাইরেক্ট সুগার। তো ক্লিয়ার। এই কটা জিনিস যদি আপনি ঠিকঠাক করতে পারেন তো থ্যাংক ইউ আমার একটা সঞ্জিত সো হ্যাঁ, মাচ। আমাদের সব প্রশ্নই শেষ, প্রায় একটাই প্রশ্ন যেটা আমাদের টিম ছিল, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর আমি সঞ্জীবের থেকে ভালোভাবে চাই বিফোর উইজ এন্ড অফ। ক্রিকেট হচ্ছে স্কিলের খেলা, আমরা জানি স্কিল, আমরা 100-150 বছর ধরে স্কিল দিয়ে রঞ্জিত সিংজি, ডোনাল্ড ব্র্যাডম্যান থেকে দেখছি এখন ক্রিকেট যে লেভেলে পৌঁছেছে, এবং আমরা জানি যে ক্রিকেটে এখন কন্ডিশনিং, যে জায়গাটা তুমি কাজ করো অত্যন্ত ইম্পর্টেন্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং অ্যালং উইথ ফিজিওথেরাপি অ্যান্ড আদার থিংস। একটা লো লেভেল প্লেয়ার উইথ স্কিল, উইথ অ্যান আউটস্ট্যান্ডিং বডি অ্যান্ড কন্ডিশনিং, ক্যান হি বিকাম আ সুপারস্টার? প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সেটাই যদি হয় তাহলে কি ক্রিকেটের স্কিলটা আর দরকার নেই? মানে খুব বড় স্কিল প্লেয়ার কিন্তু খুব বাজে বডি, কিন্তু উল্টোটা। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সঞ্জীব তোমার কাছে, এই কারণে কারণ তুমি ওই জায়গাটাতে কাজ করো। ধরো লিমিটেশনস আছে, আমি নাম বলছি না, আমি একজন ক্রিকেটারের নাম বলছি, অস্ট্রেলিয়ার, ভারতের নয়, মাইকেল বেভান। এমন একটা সময় অস্ট্রেলিয়ায় খেলেছে মিডল অর্ডার, আমাদের ছোটবেলায়, অমিতের সময় নয়, কারণ তখন মাইকেল বেভান, এবং একদম মাইকেল বেভান বিশ্বের সর্বকালের সেরা ওয়ানডে প্লেয়ার আমার মতে, ওরকম ফিনিশার ওয়ার্ল্ডে কেউ ছিল না। 57 অ্যাভারেজে ওয়ানডে ক্যারিয়ার শেষ করেছে, তখনকার দিনে ভাবাই যেত না when he finished his career। কিন্তু মাইকেল বেভান টেস্ট ম্যাচ খেলতে পারেননি, কারণ বলা হয়েছিল সর্বোচ্চ স্তরের স্কিল নেই। আজকের যুগে when you have so much of conditioning, সঞ্জীব, আমার প্রশ্ন হচ্ছে, একটা লেস স্কিল্ড প্লেয়ার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লেস স্কিল্ড প্লেয়ার, ক্যান হি বিকাম স্টিভ স্মিথ or Ken Williamson or a Joe Root or a Virat Kohli just with a super body, super conditioning? দেখুন না, রাহুল দা খুব ভালো কোশ্চেন করেছেন আপনি, বাট আমি আপনাকে দুটো কোশ্চেন করছি। আপনি গাভাস্কারের খেলা দেখেছেন? আমরা অতটা মাঠে মাঠে দেখেছি, মাঠে দেখেছি। রাইট, উনি উইদাউট হেলমেট অত ফাস্ট বোলারদের কিভাবে সামলেছেন। এখন আপনি রিসেন্টলি স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ান, ও ব্যাট করছে, তো ওর ব্যাটিং দেখলে, বা আমি চন্দ্রপাল ছিল ওয়েস্ট ইন্ডিজের, সো আপনার কাছে স্কিলসটা কি? আমার কাছে আপনি যদি বলেন যে টেকনিক ওটাই, যেটাকে আমাকে, আমি রান করবো একটা ব্যাটসম্যান, আমি ম্যাচ জেতাবো, বুঝতে পেরেছেন তো? সো কখনোই ফিটনেসটা স্কিলের আগে যাবে না। আলটিমেট আমি খেলবো স্কিলস থেকে। এনি স্পোর্ট, ক্রিকেট ইজ এ গেম অফ এ স্কিলস। আমাকে ফিটনেসটা আমার স্কিলকে ব্যাক করবে, রাইট? সো আমার কাছে যতই আমি ফিট হই, আমি যদি স্কিলস আমার কাছে না থাকে, আমি কখনোই আগে যেতে পারবো না। বাট আপনার যে কোশ্চেনটা ছিল যে এলিট লেভেলে আপনার আপনি মাইকেল বেভান আর খুব টেকনিক্যালি প্লেয়ার বলুন, মাইকেল ক্লার্ক। মাইকেল ক্লার্ক, হ্যাঁ, গুড গুড এক্সাম্পল, কারণ মাইকেল ক্লার্কের ক্যারিয়ার যতটা হওয়ার কথা হয়নি, হি হ্যাড টু স্পিক, কারেক্ট কারেক্ট, মাইকেল বেভান, গুড 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 এক্সাম্পল অলসো মাইকেল ক্লার্ক। হোয়াইট হুম বলে ডিন জোন্স, হুম মাইকেল বেভান ডেন জোন্স, 2 মাইকেল রানকে ক্লার্ক। 2 রান করে নিত, 1 রানকে 2 রান করে নিত। না, আমার ওইটাই প্রশ্ন, যে স্কিল নেই বা কম স্কিল নিয়ে আমি কি টপ কোয়ালিটি প্লেয়ার হতে পারি উইথ এ সুপার গড গিফটেড বডি অ্যান্ড কন্ডিশনিং, যেটা তুমি বললে, কন্ডিশনিং করে ঠিকভাবে এগোলাম কিন্তু স্কিল কম, আমি কি টপে পৌঁছতে পারবো? আমি ক্লিয়ার করে দিই, আই ডোন্ট থিংক আমি একটা লেভেল পর্যন্ত যাব, আমি একদম এলিট লেভেলে গিয়ে আমি দেখবেন ডিফারেন্স হয়ে যাবে, যার কাছে স্কিলস আছে সে বেরিয়ে যাবে। আলটিমেট খেলাটা তার মানে আমার 10% একটু কন্ডিশনিং খারাপ আছে, একটু উইক বডি, কিন্তু স্কিল অনেক বেটার, আমি আমি বেরিয়ে আপনাকে যাবো। একটা কথা বলছি, যে প্লেয়ারটা 5-6 বছর বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিক ক্রিকেট খেলেছে, আপনি 100% ফিট হয়ে কেউ খেলে না। না, অবভিয়াসলি নিগলস থাকবে। কিছু না ইনজুরি থাকে, এবং ওটাকে ম্যানেজ করে খেলতে হবে। দ্যাট ইজ আ মেন্টাল স্ট্রেংথ, বুঝতে পেরেছেন? ওটাকে ম্যানেজ করেই খেলতে হবে আপনাকে। সো স্কিলস ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড স্কিলস ইজ দ্য বেস। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর, কারণ অনেকেই মনে করেন যে কন্ডিশনার, টিম, সাপোর্ট স্টাফ দিয়ে আমি আমার স্কিলটাকে ঢেকে দেবো, না না, ঢেকে দিয়ে খেলতে পারবো। কখনোই আমি আই এম নট এগ্রি, বিকজ আলটিমেট স্কিলস, আমি স্কিলস করে আপনাকে লাস্ট বলে একটা ব্যাটসম্যানকে যদি 6 মেরে জেতাতে হয়, ও স্কিলস থেকেই জেতাবে। আমি খুব হেভি বডি, আমি জোরে মারতে পারি না, স্কিলস, ওর রিয়াকশন, অ্যান্টিসিপেশন, পিক আপ অ্যান্ড ব্যাট স্পিড। ব্যাক স্পিড, একটা বোলারকে ওয়াইড বলে বল করতে হলে, আমি যে 140-এ যদি কন্টিনিউয়াস বল করে যাই, আমার হেভি স্ট্রেংথ আছে, আমি কিন্তু প্রত্যেকটা বল টাঙার টাং গ্যালারিতে পড়বে। চেঞ্জ অফ পেস, রাইট, ঠিক জায়গায় বল করা, দ্যাট ইজ স্কিলস, বুঝতে পেরেছি? আমি খুব জোরে দৌড়াই,
আমি কিন্তু খুব জোর করে সলিড ফিল্ডিং করব না, আমাকে আগে থেকে অ্যান্টিসিপেট করতে হবে, আমাকে খুব কুইক রিয়াক্ট করতে হবে, আমাকে বলের কাছে পৌঁছাতে হবে। আমার ফিটনেস এগুলো হেল্প করবে, বাট আলটিমেট স্কিলস। থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পারলাম। এর সঙ্গে সঙ্গে আমাদের প্রোগ্রাম আমরা শেষ করব আজকে। সঞ্জীবকে অশেষ ধন্যবাদ এক খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমাদের সঙ্গে ডিসকাশন করার জন্য। আমি মনে করি যে যারা দেখবেন তারা ডেফিনেটলি খুব উপকৃত হবেন, কারণ আমার কাছে অলরেডি বেশ কিছু প্রশ্ন এসছে, আমাদের টিমের কাছেও এসছে। তো ভবিষ্যতে সঞ্জীব তোমাকে আরেকবার পাওয়ারও ইচ্ছে রইলো, এবং ক্রিকেটের অন্যান্য বিভিন্ন জিজ্ঞেস ডিফারেন্ট করবেন যাতে একদম আমি করতে পারি। আমার মনে হয় তোমারও এসে ভালো লেগেছে। আমরাও বেসিক্যালি খুব যারা ভালো লেগেছে। দেখবেন তারা জানতে পারবেন আমাদের সীমিত নলেজে আমরা আমাদের নলেজটাকে এনহ্যান্স করতে পারলাম, যে কিভাবে কি করতে হলে বেসিক্যালি, এবং যেটা আমরা তিনজনই বুঝতে পারলাম যে খুব কম বয়সে বেসিক্যালি মানে ঠিক ভাবে এগোতে হবে, এবং ট্রেনিং অ্যান্ড কন্ডিশনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যালং উইথ স্কিল। এই দুটো থাকলেই একটা লম্বা কেরিয়ার হতে পারবে। তবে আমি সবাইকে একটা বাচ্চাদের মানে যারা খেলছে হ্যাঁ। তাদের কাছে একটাই অ্যাডভাইস দেবো, প্রসেসটা ঠিক রাখবে, ট্রাই টু স্টে ইন প্রেজেন্স এবং এনজয় করে খেলবে। একদম একদম লং টার্ম গোল তো থাকবেই, বাট ছোট ছোট গোলের উপর ওয়ার্ক করতে থাকবে, ছোট ছোট জিনিসের উপর ওয়ার্ক করবে, এবং যখন ম্যাচ খেলবে, টুর্নামেন্ট খেলবে, টুর্নামেন্টটাকে জেতাবার চেষ্টা করবে, রাদার দ্যান আমাকে আইপিএল খেলতে হবে, ইন্ডিয়ার হয়ে একদম খুব খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইজ লং জার্নি, দ্যাট ইজ এ লং জার্নি, লং জার্নি। আর কখন তো নেগলেক্ট ইউর স্টাডি একাডেমিক পার্ট। একদম খুব ইম্পর্টেন্ট ডেফিনেটলি, কারণ কেরিয়ার 12-13 বছরে, তারপরে জীবনটা খুব লম্বা। ওই 12-13 বছর আপনার একাডেমিকটা আপনাকে হেল্প করবে, বিকজ আপনাকে যখন প্রফেশনাল প্লেয়ার আপনি হবেন, আপনাকে এভরিডে আপনাকে অনেক রকম জিনিস ফেস করতে হয়। যদি আমাকে ব্যাকআপ না থাকে, নিজেকে ব্যাক না করি, আমি কখনো আগে যেতে পারবো না, এবং নিজেকে আমি তখনই ব্যাক করতে পারবো যখন আমি একাডেমিক্যালি স্ট্রং অনেক। বুঝতে পেরেছি? একদম একদম। থ্যাংক ইউ সো মাচ সন্দীপ, আমাদের এই অসম্ভব একটা লাইভলি থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি রাউন্ড দ্য ক্লক ক্রিকেটে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।